আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? তো 10 মিনিট স্কুলের আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আমি ফারহান শেখ, পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারের একটা চ্যাপ্টার, তার নাম হচ্ছে চ্যাপ্টার 5, তার নাম হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি। তো এই চ্যাপ্টারের একটা নির্দিষ্ট টপিক, সেই টপিকটার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি সম্পর্কিত আলোচনা। ওকে, তো আজকের ক্লাসটি আমাদের কাইন্ডলি সাপোর্ট করছে গুড লাক স্টেশনারি। সেই জন্য এই গুড লাক স্টেশনারিকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে তোমরা আমার এই লাইভ ক্লাসটি আজকে ঠিক মতন দেখতে পাচ্ছ কিনা, ঠিক মতন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। আর তোমরা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে তোমরা এই লাইভ ক্লাসটি বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে জয়েন করছো। ওকে, কমেন্ট একটু কষ্ট করে জানিয়ে দাও। আর অবশ্যই জানাবা যে আমাদের লাইভ ক্লাসটি ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। প্রথমে একটু ফোকাসিং এ সমস্যা করে, যেহেতু লাইভ ক্লাস ফেসবুক লাইভ, পরবর্তীতে দেখবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, মোটামুটি এখন ঠিক মতন আমার ভয়েস আর হচ্ছে শোনা যাচ্ছে কিনা আর ঠিক মতন দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট করে জানাও। তো আমি একটু দেখতে থাকি যে তোমরা কে কোন প্রান্ত থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো। তো আমি একটু দেখি। আমাদের সাথে আছে ফারজানা প্রেমা, তাসকিয়া ইরা। ওকে, যারা যারা আমাকে সালাম দিয়েছো প্রত্যেককেই ওয়ালাইকুম সালাম। তারপর হচ্ছে জাহাঙ্গীর আলম চিটাগাং থেকে, ফেরদৌস শাম্মী রাজশাহী থেকে, সাফিয়া আলম সিথি হচ্ছে ঢাকা থেকে বলছে আমাদের সাথে সংযুক্ত আছে। এস এ যারা, ওকে ওকে, আমাদের সাথে ঢাকা থেকে সংযুক্ত আছে। সিনথিয়া আফরিন, ওকে, হৃদয় মিয়া, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে রেসপন্স করার জন্য। দিব্য রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে, তোমরা একটু জানাই দিও যে তোমরা কে কোন কলেজ থেকে আমাদের সাথে জয়েন করছো। ওকে, তারপর হচ্ছে তারিন রদুশি, ওকে, স্পর্শ মজুমদার, আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে শফিকুল আলম ঢাকা থেকে বলছো বা আমাদের সাথে যুক্ত হয়েছো। তারপর হচ্ছে নুসরাত মমে, সীমান্ত দেওয়ান আমাদের সাথে সংযুক্ত আছে। তারপর হচ্ছে আমাদের সাথে নওরিন আমিনা প্রীতম কুমিল্লা থেকে বলছো। ওকে, আমাদের সাথে সংযুক্ত আছো। আচ্ছা, তো তোমরা যেহেতু তোমাদের হচ্ছে এই লাইভ আজকের, তোমাদের প্রথমে একটু কষ্ট করে আমাদের এই লাইভ ক্লাসটা তোমরা শেয়ার করে দাও। তো লাইভ ক্লাসটা শেয়ার করলে কি হবে, তুমিও যেমন উপকৃত হবা, তোমার ফ্রেন্ডরাও যদি এই ক্লাসটা জয়েন করতে পারে তাহলে ফ্রেন্ডরাও শিখতে পারবে। আজকে কিন্তু আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের উপর দুইটা লাইভ ক্লাস, একটা হচ্ছে এখন হচ্ছে 1:30টার দিকে, সেটা হচ্ছে চ্যাপ্টার 5 অর্থাৎ যান্ত্রিক শক্তি সম্পর্কিত সমস্যাবলী নিয়ে হচ্ছে প্রথমে আমরা লাইভ ক্লাসটা নিব হচ্ছে আমি আজকে তোমাদের সাথে। আর আজকে কিন্তু 8:45-এ তোমাদের সাথে রাতুল খান ভাইয়া হচ্ছে ফিজিক্স লাইভ ক্লাসে জয়েন করবে। ওকে, তো তোমরা অবশ্যই সেই ক্লাসটি করবে। রাতুল খান ভাইয়া তোমাদের সাথে হচ্ছে তরঙ্গ এবং সরল ছন্দিত স্পন্দনরত যে বস্তু আছে সেটার বিভিন্ন বিশেষ সমস্যাবলী নিয়ে উনি আলোচনা করবেন। আর আজকে আমি আলোচনা করব হচ্ছে চ্যাপ্টার 5 এর একটা টপিক, তার নাম হচ্ছে যান্ত্রিক শক্তি সম্পর্কিত যে আলোচনা। তো মূলত এই চ্যাপ্টারটাকে দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। তো একটা ভাগকে আমি বলতে পারি বা পার্ট 1 পার্ট 2 তুমি যেটাই বলো না কেন, বিগত বছরের প্রশ্ন পর্যালোচনা করলে দেখা যায়, কিংবা বিভিন্ন হচ্ছে শীর্ষস্থানীয় কলেজের প্রশ্ন যখন আমরা পর্যবেক্ষণ করি তখন আমরা দেখতে পারি যে এই চ্যাপ্টার থেকে মূলত দুই টাইপের ম্যাথ প্রবলেমস বা দুই টাইপের প্রবলেমস গুলো অত্যাধিক আসতে দেখা যায়। তো এর মধ্যে একটা টাইপ হচ্ছে এই যান্ত্রিক শক্তির নিত্যতা বা মোট শক্তির নিত্যতা সম্পর্কিত গাণিতিক সমস্যা বলি, আর আরেকটা টাইপ হচ্ছে আমরা দেখতে পারি যে কুয়ার গভীরতার সম্পর্কিত যে গাণিতিক সমস্যাবলীগুলো নিয়ে। তো আজকে আমাদের আলোচনা থাকবে হচ্ছে প্রথম পার্ট অর্থাৎ যান্ত্রিক শক্তির নিত্যতা বা যান্ত্রিক শক্তি সম্পর্কিত আলোচনা নিয়ে, আর দ্বিতীয় পার্টটা ইনশাআল্লাহ আমরা পরে করে ফেলবো। ওকে, আচ্ছা, তো তোমরা এই লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, এতে করে অনেক মানুষের কাছে বা তোমার অনেক ফ্রেন্ডরা এই লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে। এবং আজকে ক্লাসটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমন অনেক কিছু হতে পারে যে বা এমন অনেক কিছু আমরা আজকে পড়তে পারি যেগুলো আগে হয়তো আমরা জানতাম না, আজকেই প্রথম জানছি। তো নতুন
কিছু শেখা বা জানার মাঝে যে আনন্দটা পাওয়া যায়, তো সেই আনন্দটা সবার মাঝে বিলিয়ে দাও। এই জন্যই বললাম যে আমাদের লাইভ ক্লাসটি কষ্ট করে শেয়ার করে দাও, ওকে? এতে করে তোমরা বন্ধুরাও যেমন নতুন, তোমার ফ্রেন্ডরাও নতুন কিছু শিখে যেমন আনন্দিত হবে, ঠিক তুমিও নতুন কিছু শিখে কি করতে পারো বলো তো, হ্যাপি হবা। আচ্ছা, তো আমি আমাদের ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে আমরা ক্লাসটা আমরা শুরু করে ফেলি, ওকে? তো ক্লাসটা আমাদের প্রথম যে টপিক আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে যে ঘর্ষণহীন হেলানো তলে, ঘর্ষণহীন হেলানো তলে বস্তুর ত্বরণ। ঘর্ষণহীন হেলানো তলে বস্তুর, ঘর্ষণহীন হেলানো তলে বস্তুর ত্বরণ। আমাদের আজকের দিনের প্রথম টপিক হচ্ছে ঘর্ষণহীন হেলানো তলে বস্তুর ত্বরণ, ওকে? আচ্ছা, তাহলে আমাদের হেলানো তল, আমরা এখানে দুই টাইপের হেলানো তল নিয়ে আমরা আলোচনা করব। একটা টাইপ হচ্ছে ঘর্ষণহীন, মানে যেখানে কোনো ফ্রিকশন থাকবে না বা ঘর্ষণ বল থাকবে না। আর আরেকটা যে হেলানো তল নিয়ে আমরা কথা বলবো, যে হেলানো তলে কি থাকবে বলো তো, ঘর্ষণ থাকবে। তো ফার্স্ট যে কেসটা, যেটা হচ্ছে আইডিয়াল কেস, যেখানে হচ্ছে আমাদের ঘর্ষণ থাকবে না হেলানো তলে। তো মোটামুটি আমরা সবাই জানি যে এটা আমাদের হেলানো তল দেখতে আমাদের লাইক দিস, এরকম টাইপের কিছু একটা হয়, ওকে? আচ্ছা, তো এই হেলানো তলের খেয়াল করো, এটা আমাদের সেই হেলানো তল। তো এই হেলানো তলের আমাদের হচ্ছে পিক পয়েন্টে, একদম সর্বোচ্চ পয়েন্টে একটা বস্তু রাখা আছে। হেলানো তলের সর্বোচ্চ পয়েন্টে একটি বস্তু রাখা আছে, যেই বস্তুর ভরকে আমি প্রকাশ করলাম হচ্ছে m দ্বারা, ওকে? তো m ভরের একটা বস্তু হেলানো তলের একদম পিক পয়েন্টে রাখা আছে। তারপরে ধরো বস্তুটাকে আমি ছেড়ে দিলাম। তো বস্তুটাকে ছেড়ে দিলে কি হবে বলো তো, এই বস্তুটা হেলানো তল বরাবর গড়িয়ে সামনের দিকে আগাতে থাকবে না, ওকে? আমি আরেকবার বলি, খেয়াল করো, এটা আমাদের একটা হেলানো তল। তো হেলানো তলের একদম সর্বোচ্চ পয়েন্টে আমরা একটা বস্তু স্থাপন করলাম বা রাখলাম। ওই বস্তুটা যদি আমি ছেড়ে দেই, তাহলে বস্তুটা কিন্তু স্লাইড করতে করতে হেলানো তল বরাবর গড়িয়ে পড়তে থাকবে, ওকে? আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, আমরা ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। ধরে নিলাম যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা। তো এই অ্যাঙ্গেল যদি আমাদের থিটা হয়, একটু মন দিয়ে দেখবা, এই অ্যাঙ্গেল যদি আমাদের থিটা হয়, তবে দেখো, তো এই পয়েন্টটাকে আমি ধরলাম হচ্ছে এ পয়েন্ট, একদম সর্বোচ্চ পয়েন্টটাকে, ওকে? তো সর্বোচ্চ পয়েন্টটাকে ধরলাম আমরা এ পয়েন্ট। তো এ পয়েন্ট থেকে বস্তুটাকে ছেড়ে দিলাম। তো ছেড়ে দিলে কি হবে বলো তো, বস্তুটা স্লাইড করতে 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 কোনো এক মুহূর্তে এই মাঝখানে চলে আসবে না বস্তুটা, কোনো একটা মুহূর্তে ধরলাম m ভরের বস্তুটা কোনো এক মুহূর্তে বি বিন্দুতে চলে আসলো। স্লাইড করতে করতে এ বিন্দু থেকে বস্তুটা কোথায় চলে আসলো বলো তো, বি বিন্দুতে কোনো এক মুহূর্তে চলে আসলো, ওকে? আচ্ছা, তো এবার আমরা এই বি বিন্দুতে যদি একটু এর বলগুলো অ্যানালাইসিস করি, তবে দেখো আমরা কিভাবে বুঝতে পারি। তো আমাদের এখানে এই জায়গাটা একটু মন দিয়ে দেখবা, আমাদের mg বলের উপাংশগুলো সম্পর্কে খুব ভালো ধারণা থাকা লাগবে। mg, আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী mg বলে নিচের দিকে আকর্ষণ করে। আমরা জানি যে কোনো বস্তুকে পৃথিবী mg বলে নিচের দিকে আকর্ষণ করে। তো mg একটা ভেক্টর রাশি, ওকে? তো আমরা হয়তো আগেও পড়েছিলাম যে কোনো ভেক্টর রাশি যদি এরকম হয়, এটা হচ্ছে আমাদের f ভেক্টর রাশি। তো যে কোনো ভেক্টর রাশিকে তুমি চাইলে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতে পারো। তো ধরো এটা হচ্ছে আমাদের f ভেক্টর বা f বল, তুমি চাইলে এই f ভেক্টরকে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতে পারো। একটা হচ্ছে, এটাকে আমি বলি হচ্ছে এইভাবে আনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। এনিওয়ে, একটু মন দিয়ে দেখো, সেটা হচ্ছে f যদি এই পাশে x অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তবে আমরা এই বরাবর উপাংশের নাম লিখি হচ্ছে f cos থিটা, আর এই বরাবর উপাংশের নাম লিখি হচ্ছে f sin থিটা, ওকে? তো যে কোনো f হচ্ছে আমাদের মূল ভেক্টর। তো মূল ভেক্টরটাকে আমরা কি করতে পারি, চাইলে দুইটা উপাংশে বিভক্ত করতে পারি। f হচ্ছে আমাদের মেইন ভেক্টর, ওকে? f হচ্ছে আমাদের মূল ভেক্টর। তো আর হচ্ছে এই যে f sin আর f cos যেটা আমরা লিখলাম, এই যে আমাদের f cos আর f sin যেটা আমরা লিখলাম, এগুলো হচ্ছে আমাদের উপাংশ ভেক্টর, ওকে? একটা ভেক্টরকে চাইলে দুইটা লম্ব উপাংশে বিভক্ত করতে পারো।
যেই উপাংশগুলো পরস্পরের সাথে লম্ব এবং মূল ভেক্টরটা ঠিক মাঝ বরাবর কাজ করে। এবার এটা একটু মনে রাখবা, হ্যাঁ, এটা আমরা জানি, আশা করি তোমরা এটা জানো। ওকে, উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ বা লম্ব উপাংশ দ্বয়ের মধ্যবর্তী কোণ কত বলো তো? 90 ডিগ্রি। আর মেইন যে ভেক্টর বা মূল ভেক্টরটা দুইটা লম্ব উপাংশের মাঝ বরাবর থাকে বা মাঝখানে থাকে। আচ্ছা, তো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের mg। তো এই mg এরও কয়টা উপাংশ সম্ভব বলো তো? mg এরও আমরা দুইটা উপাংশ নিব। ওকে, mg ভেক্টরের আমরা দুইটা লম্ব উপাংশ নিব। ওকে, তো একটু একটা কথা ভালো করে মনে রাখবা যে এই mg এর একটা উপাংশ হয় হচ্ছে তলের সমান্তরালে, mg এর একটা উপাংশ হয় হচ্ছে তলের সমান্তরালে। ভালো করে রাখি, mg এর একটা উপাংশ হয় এই যে তল বা হেলানো তল, যেটা এই হেলানো তলের সমান্তরালে। তোমরা বুঝবা কেন। mg এর একটা লম্ব উপাংশ হবে এই হেলানো তল বরাবর বা হেলানো তলের সমান্তরালে। তো একটা উপাংশ যেহেতু আমি বুঝে গেলাম বা একটা উপাংশ কেমন টাইপের হবে দেখতে, নিশ্চয়ই আমি বলতে পারবো আরেকটা উপাংশ হবে নিশ্চয়ই এই বরাবর, যাতে করে এই দুই উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। কারণ আমি বলছিলাম যে দুইটা লম্ব উপাংশের মধ্যবর্তী কোণ কত বলতো? 90 ডিগ্রি। আর মেইন যে ভেক্টরটা, সেই মেইন ভেক্টরটা মাঝখানে অবস্থান করে। তো আমরা এই mg এর দুইটা উপাংশকে এমন ভাবে বিশ্লেষণ করলাম যাতে এই দুই উপাংশের বা এই দুই রেখার মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়। আর মেইন যে ভেক্টর বা mg হচ্ছে মূল ভেক্টর, এই মেইন ভেক্টর বা মূল ভেক্টরটা এই দুই উপাংশের মাঝ বরাবর থাকে, বা বলতে পারি সামান্তরিকের কর্ণ বরাবর। যাই হোক, যতটুকু মনে রাখলে তোমার চলবে একটু বলি। mg এইটাই হচ্ছে আমাদের দুইটা উপাংশ। একটা উপাংশ হচ্ছে তলের বা হেলানো তলের সমান্তরালে। তো একটা যদি আমরা জানি, নিশ্চয়ই আমরা আরেকটা উপাংশ আঁকতে পারবো। এমন ভাবে আঁকবো যাতে এই দুই উপাংশের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি থাকে। ওকে, তো একটু দেখতেই বুঝতে পারতেছো যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমাদের অনুরূপ কোণ হিসেবে এই অ্যাঙ্গেলটাও কত হবে বলো তো? থিটা হবে। এই অ্যাঙ্গেল থিটা হলে এই অ্যাঙ্গেলটাও আমাদের অনুরূপ কোণ হিসেবে থিটা হবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে mg এই উপাংশের সাথে অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, mg এই উপাংশের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা। তাই এই বরাবর আসবে হচ্ছে আমাদের mg cos থিটা। এই বরাবর উপাংশের নাম, আর এই বরাবর উপাংশের নাম হচ্ছে mg sin of থিটা। ওকে, mg sin of থিটা। কেননা এই মেইন ভেক্টর থিটা যেই উপাংশের সাথে তৈরি করে সেদিকে হয় cos, আর এই মেইন ভেক্টর থিটা যেই উপাংশের সাথে তৈরি করে না সেদিকে হয় sin। তাই আমরা এই থিটা যেদিকে সেদিকে cos, থিটা যেদিকে নাই সেদিকে sin। তাই আমরা এই জায়গায় দিলাম হচ্ছে mg cos থিটা, কেননা এই বরাবর হচ্ছে থিটা, আর এই বরাবর যেহেতু থিটা নাই তাই এখানে দিলাম হচ্ছে আমরা mg sin থিটা। এইভাবে আমরা mg কে দুইটা উপাংশে বিশ্লেষণ করলাম। একটু কমেন্টে জানিয়ে দাও তো যে এতটুকু উপাংশ বিশ্লেষণ তোমরা ভালো করে বুঝছো কিনা, একটু কমেন্টে জানিয়ে দাও। আমি একটু দেখি কমেন্টগুলো যে তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা। তো তোমরা যদি আমার ক্লাসটা বুঝতে থাকো, তোমরা কমেন্ট পড়াতে একটু টাফ, তোমরা হচ্ছে লাভ রিয়্যাক্ট দিতে থাকবা। তো আমি তোমাদের লাভ রিয়্যাক্ট দেখলে কিন্তু বুঝতে পারবো যে তোমরা এই ক্লাসটি বুঝতে পারছো কিনা বা এনজয় করতে পারছো কিনা। হ্যাঁ, আজকের ক্লাসগুলো কিন্তু অনেক ডিপ কনসেপ্টের এবং আমরা অনেক গভীরে যাব আসলে আজকের আলোচনায়, ঠিক আছে? তো এই জন্য একটু কষ্ট করে শুরু থেকেই যদি তুমি দেখো, শুরু থেকেই যদি তুমি টপিকগুলো আস্তে আস্তে করে বুঝো, খুব ঠান্ডা মাথায় ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার চেষ্টা করো, এবং আমি যেগুলো চিত্র আঁকতেছি বা ফিগার যেগুলো আমি ড্র করছি সেগুলো যদি খুব অত্যন্ত মনোযোগ দিয়ে দেখো এবং কি বলছি দেখবা সহজেই বুঝতে পারবা, খুব একটা কঠিন লাগবে না। ওকে, টপিক খুব একটা কঠিন না, টপিক ইজি, বাট টপিকের ডিপ বা টপিকের গভীরতা অনেক বেশি আসলে। হ্যাঁ, এই জন্যই বলছি যে ক্লাসটা তুমি যদি শেয়ার করো, তোমার হয়তো কোনো ফ্রেন্ড হয়তো এখন দেখতে পাচ্ছে না ক্লাসটা, তো শেয়ার করলে কি হবে, সে জানতে পারবে আজকের ক্লাসটার ব্যাপারে, এবং তোমারও শেয়ার করলে লাভ হবে। কারণ তুমি যদি ভিডিওটা শেয়ার করো তাহলে তোমার টাইমলাইনে সেটা থেকে যাবে, আর পরবর্তীতে তোমার যখন দরকার হবে আমার এই ভিডিওটা বা দরকার হবে এই চ্যাপ্টারটা, হতে পারে তোমার কলেজে পরীক্ষা আসতে পারে সামনে 3-4 মাস পর, হতে পারে এরকম
এরকম। তো তখন যখন তোমার দরকার হবে তখন তুমি চাইলেই তোমার টাইমলাইন থেকে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবা, কেননা 10 মিনিট স্কুল লাইভে কিন্তু আসলে অনেকগুলো ভিডিও হয় আমাদের, হ্যাঁ, রেগুলার। তো এই জন্য তুমি যদি শেয়ার করে রাখো তাহলে অবশ্যই কি করতে পারবে বলো তো, আমাদের সাথে জয়েন এই ক্লাসটা তুমি পরবর্তীতেও করতে পারবে, হ্যাঁ। এবং এই ক্লাসটা তোমার জন্য একবার এই ক্লাসটা দেখলে তোমার জন্য যতটা বেশি ভালো হবে, তুমি যদি বারবার দেখো এই ক্লাসগুলো বা বারবার যদি এই ভিডিওটা দেখো, তোমার আসলে বেসিকটা খুব স্ট্রং হবে। আমি খুব ডিপলি আজকে দেখাবো, পড়াগুলো করাবো, ওকে। দেখি যে শেষ পর্যন্ত আমরা কয়জন থাকতে পারি, ওকে, ডেডিকেটেড হয়ে এবং আমরা ঠিক মতন হচ্ছে মনোযোগ দিয়ে এবং ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমরা কতজন থাকতে পারি। আচ্ছা, তো এবার আচ্ছা, তো এবার দেখো, এবার এতটুকু বোঝা গেছে। তুমি যদি অ্যাঙ্গেল এই পাশেও ধরো, মানে অ্যাঙ্গেল এটা ধরলে এটা হবে থিটা, অ্যাঙ্গেল এই পাশেটা ধরলে এটা হবে থিটা, হ্যাঁ। দেখবা তোমরা জ্যামিতিক প্রক্রিয়ায় বুঝতে পারবে। আগে এতটুকু যতটুকু আমরা আলোচনা করলাম বুঝতে পারলাম কিনা, ওকে। আচ্ছা, তো এবার খেয়াল করো, এবার এখান থেকে আমরা একটু আগাই। সেটা হচ্ছে যে এবার আমি যদি প্রশ্ন করি যে এই বস্তুটা স্লাইড করতে করতে হেলানো তল বরাবর গড়িয়ে নিচে পড়তে থাকবে, এই বস্তুটা যদি আমি এখান থেকে ছেড়ে দেই, এটা হচ্ছে আমাদের স্থির অবস্থান। আমরা পিক পয়েন্ট থেকে ছেড়ে দেওয়া মানে হচ্ছে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে আদিবেগ 0, হ্যাঁ, আদিবেগ 0 মিটার পার সেকেন্ড। আমরা অলওয়েজ কিন্তু স্থির অবস্থান থেকে, মানে সিম্পলি এখান থেকে ছেড়ে দিব। তো স্থির অবস্থান থেকে বস্তু ছেড়ে দিলে কি হবে, স্লাইড করতে করতে নিচে পতিত হবে, ওকে। তো এবার একটু মন দিয়ে দেখবা যে বস্তুটা কিন্তু স্লাইড করতে করতে নিচে পড়বে, ওকে। তো আমি যদি প্রশ্ন করি যে কোন বলের কারণে বস্তুটা স্লাইড করতে করতে নিচে পড়ছে বলো তো, mg cos থিটার কারণে না? একটু মন দিয়ে শোনো। আমি যদি বলি যে এই বস্তুটা আমি যদি হেলানো তলের পিক পয়েন্ট থেকে ছেড়ে দেই, তবে সে স্লাইড করতে করতে হেলানো তল বরাবর নিচে পড়তে থাকবে। তো আমি যদি তোমাদের প্রশ্ন করি যে কোন বলটা হেল্প করতেছে কে হেলানো তল বরাবর নিচে পড়তে, তো কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারবা যে mg cos থিটার কারণে এই বস্তুটা হেলানো তল বরাবর নিম্নগামী, ওকে। তাই আমরা বলতে পারি যে বস্তুটার এই কার্যকর বল বা হেলানো তল বরাবর কার্যকর বলটা হচ্ছে আমাদের mg cos থিটা, ওকে। কারণ mg cos থিটার কারণে বস্তুটা হেলানো তল বরাবর নিচের দিকে গতিশীল। তো আমি এখান থেকে বলতে পারি হচ্ছে কার্যরত বল বা কার্যকর বল, হেলানো তলে কার্যরত বল বা কার্যকর বল। লিখে নাও একটু খাতায়, অবশ্যই তোমরা খাতা কলম সামনে রাখবা এবং আমি যেগুলো তুলবো এগুলো খাতায় কপি করে রাখবা বা নোট করে রাখবা, তোমাদের জন্য অনেক উপকার হবে এটা, ওকে। তো আমি বলতে পারি যে কার্যরত বল, কার্যকর বল হচ্ছে আমাদের mg cos থিটা, কার্যকর বল হচ্ছে আমাদের mg কোসাইন থিটা, ওকে। যেই বলের কারণে বস্তু হেলানো তল বরাবর নিচের দিকে গতিশীল, তো তীর চিহ্ন দেখে বুঝতে পারতেছো mg cos থিটার কারণে, তাই কার্যকর বল হচ্ছে mg cos থিটা। তো কার্যকর বলকে আমরা f দিয়ে প্রকাশ করতে পারি। তো f mg cos থিটা, f mg cos থিটা। আর আমরা লিখতে পারবো হচ্ছে f ma, তো ma সমান আমি লিখতে পারবো হচ্ছে mg cos থিটা। তো এখান থেকে আমরা f ma তো সবাই আমরা জানি, তো এখান থেকে mm ক্যান্সেল করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে a সমান g cos থিটা, a সমান g cos থিটা। এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের এই সমীকরণটা। a g cos থিটা মানে হচ্ছে a মানে, এখানে f মানে হচ্ছে কার্যকর বল আর এখানে a মানে হচ্ছে কার্যকর ত্বরণ বা কার্যরত ত্বরণ। তো হেলানো তলে কার্যরত ত্বরণের ভ্যালু কত বলতো, g cos থিটা, যদি অ্যাঙ্গেল এটা হয় আমাদের থিটা, ওকে। তার মানে এই হেলানো তল বরাবর কত ত্বরণে সে নিম্নগামী হবে। আমি যদি প্রশ্ন করি যে হেলানো তল বরাবর যদি সে a ত্বরণে নিম্নগামী হয়, হেলানো তল বরাবর এই বস্তুটা যদি a ত্বরণে নিম্নগামী হয়, তবে এই a ত্বরণটার ভ্যালু হবে a সমান g cos থিটা, a সমান g cos থিটা। যেখানে আমি এই a কে আমরা বলতে পারি হেলানো তল বরাবর কার্যরত ত্বরণ বা
হেলানো তল বরাবর ত্বরণ। ওকে, এটাকে আমরা জি cos থিটা বলতে পারি। এই ফর্মুলা আমরা কখন ইউজ করব? দুইটা ক্ষেত্রে মনে রাখবা, যদি অ্যাঙ্গেল এইটা হয় থিটা এবং যদি এই হেলানো তলে কোনো প্রকার ঘর্ষণ বল না থাকে, তবে আমরা লিখব a সমান জি cos থিটা। ওকে, আচ্ছা, যদি আমরা এই অ্যাঙ্গেলটাও জানি তবেও আমরা বের করতে পারবো। মানে ব্যাপারটা কেমন জানো? ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে হেলানো তল এরকম দেওয়া আছে। ওকে, তো এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে সে ফর एग्जांपल 30 ডিগ্রি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো? 60 ডিগ্রি হবে। তখন তুমি এইটাকে থিটা ধরে উপাংশে বিশ্লেষণ করলে তোমার বুঝতে সুবিধা হবে এবং তোমার অঙ্কগুলো মানে তোমার কনফিউশন থাকবে না। ওকে, তুমি চাইলে এই 30 ডিগ্রিকেও থিটা ধরে ক্যালকুলেট করতে পারো ক্যালকুলেশন, তুমি চাইলে 60 কেও থিটা ধরে ক্যালকুলেট করতে পারো। তো আমি তোমাদের শিখাবো যে এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকলেও আমি এই অ্যাঙ্গেল ধরে ক্যালকুলেট করে কিভাবে সলভ গুলো করব। ওকে, তো যেভাবে আমি বলছি এভাবে একটু মনে রাখার চেষ্টা করো, সমস্যা নেই, কনফিউশন লাগবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে a = g cos থিটা বা হেলানো তল বরাবর যে ত্বরণ। ওকে, তো একটু কষ্ট করে কমেন্টে জানাও তো যে এতটুকু আমরা বুঝতে পারছি কিনা, এতটুকু আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, অনেকে বলছো যে আরেকবার আলোচনা করেন, তো তুমি আমি অনেক ডিপলি বলছি, তো তুমি চাইলে এই লাইভ ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর তুমি চাইলে এই ইয়াটা তুমি কি বলে ভিডিও পজ করে তুমি বা ভিডিও আগে পিছিয়ে করে ইজিলি এই টপিকটা বুঝতে পারবা। হ্যাঁ, সমস্যা নেই। আমরা আজকে 1:30 ক্লাস শুরু করেছিলাম, তো তখন থেকে আমরা এই টপিকটা শুরু করছিলাম। ওকে, আচ্ছা, তো ওকে, আচ্ছা, প্রীতম বলছো যদি থিটা অপোজিট সাইডে থাকে কোনো সমস্যা নাই। বললাম তো যে আমি এই অ্যাঙ্গেল ধরেও ক্যালকুলেশন করতে পারবো, আর আমি যদি এই অ্যাঙ্গেল জেনেই যাই তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা বেরই করতে পারবো। তখন এই অ্যাঙ্গেলকে থিটা ধরেও এইভাবে আমি উপাংশে ভাঙাতে পারবো। তুমি ওইটাকে থিটা ধরেও পারবা, এটাকে থিটা ধরেও পারবা। তো আমরা একটা জেনারেল একটা টেকনিক ফলো করি, নির্দিষ্ট টেকনিক। হ্যাঁ, তো আমরা এইটাকে থিটা ধরে এভাবে উপাংশ বিশ্লেষণ করলে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো সাফিয়া আলম সিথি বলছো বুঝছো, থ্যাংক ইউ সো মাচ। শাহিদ বলছো বুঝছো, নুসরাত মমে, আলিশা জুরাইনা মিম, সুধা ইয়াসমিন, ওকে, তারপরে হচ্ছে তাশকিয়া ইরা, রিহান, সৃষ্টি দে, ওকে ওকে, তারপরে হচ্ছে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে সাপোর্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তো আমি একটু আগানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের কার্যরত ত্বরণ হেলানো তল বরাবর, মানে বস্তুটা কার্যরত ত্বরণ মানে কি বা কার্যকর ত্বরণ মানে কি? বস্তু যে ত্বরণে হেলানো তল বরাবর নিম্নগামী। ওকে, মানে হেলানো তল বরাবর যে ত্বরণ সেটাকে আমরা কার্যরত ত্বরণ বা কার্যকর ত্বরণ আমরা বলতে পারি। ওকে, তো এবার আমরা ঘর্ষণহীন হেলানো তলে বস্তুর ত্বরণ দেখলাম। এবার আমরা ঘর্ষণ যুক্ত হেলানো তলে বস্তুর ত্বরণটা দেখব, যেখানে কিনা কি থাকবে বলতো? ঘর্ষণ যুক্ত থাকবে। ওকে, ঘর্ষণ যুক্ত থাকবে। ওকে, আচ্ছা, তো একটু খেয়াল করো, তো যেহেতু ঘর্ষণ যুক্ত হেলানো তল মানে এই টপিকটা পড়ার আগে আমাদের দুইটা সাব টপিক সম্পর্কে ভালো আইডিয়া থাকা লাগবে। তো সাব টপিক গুলোর নাম কি? সাব টপিক গুলোর একটার নাম হচ্ছে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া, অভিলম্ব বা উলম্ব প্রতিক্রিয়া বল, অভিলম্ব প্রতিক্রিয়া বল। এই টপিকটা সম্পর্কে আমাদের খুব ভালো আইডিয়া থাকা লাগবে। আর আরেকটা টপিক হচ্ছে ঘর্ষণ বল, আমি পড়াবো, সমস্যা নেই। তো আমি আরেকবার বলি, ঘর্ষণযুক্ত হেলানো তলে বস্তুর ত্বরণের বিশ্লেষণ, এটা বোঝার আগে আমাদের দুইটা সাব টপিক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেই দুইটা সাব টপিকের নাম কি? একটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া আর আরেকটা হচ্ছে ঘর্ষণ বল। তো আমরা অভিলম্ব প্রতিক্রিয়াটা আগে পড়ি। তো অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি, অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তো এটা আসলে কি? ধরো আমরা কোনো সারফেসে বা কোনো টেবিলে বা ধরো কোনো তলের উপর আমি একটা বস্তু স্থাপন করলাম বা একটা ব্লক আমরা রাখলাম। ওকে, সে ফর एग्जांपल এটা আমাদের একটা ব্লক মানে বস্তু। ওকে, তো এই ব্লকের ভর হচ্ছে m। আমরা এই তলের উপর আমরা একটা ব্লক স্থাপন করলাম বা বস্তু স্থাপন করলাম, তো সেই বস্তুর ভর সে ফর एग्जांपल m। আচ্ছা, তো এবার খেয়াল করো, আমরা যদি কোনো তলের উপর বস্তুকে রাখি বা কোনো সারফেসের উপর বস্তুকে রাখি, তবে একটু মনে রাখবা এই সারফেসটা এই বস্তুর উপর
তলের সাথে লম্ব বরাবর একটা বল প্রয়োগ করে। আমি আরেকবার বলি, যদি কোনো বস্তুকে আমরা তলের উপর রাখি, তবে এই তল এই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর যে বল প্রযুক্ত করে তাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো আমি একটু চিহ্নটা আঁকি, তাহলে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা হবে এই বরাবর, বা বলের ডিরেকশন হবে এরকম। তো অভিলম্ব প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করা হয়। আমি লাস্ট আরেকবার বলি, একটু মন দিয়ে শুনবা, তাহলে বুঝতে পারবা। যদি কোনো বস্তু আমরা তল বা টেবিলের উপর রাখি, তল বা টেবিল বলতে পারো, ওকে, মানে যেখানে বস্তু রাখা হয় ওটাকে আমরা তল বলি। তো যদি m ভরের কোনো বস্তুকে আমরা তলের উপর রাখি, তবে এই তলটা এই বস্তুর উপর তলের সাথে লম্ব বরাবর, তলের সাথে লম্ব মানে বুঝতেছো, এই টেবিলের সাথে, টেবিলের তলের সাথে লম্ব বরাবর এই বস্তুর উপর যে বল প্রযুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল। অভিলম্ব প্রতিক্রিয়া বলের ডিরেকশন অলওয়েজ, অভিলম্ব প্রতিক্রিয়া বলের ডিরেকশন অলওয়েজ কাজ করে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। অভিলম্ব প্রতিক্রিয়া বলের ডিরেকশন অলওয়েজ কাজ করে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। তাহলে এটা যেহেতু আমাদের সারফেস বা তল, এই সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করবে কি বলতো, আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল, যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। কোন কোন বইতে দেখবা এন দিয়েও প্রকাশ করে, ইচ্ছা। আচ্ছা, তারপরে খেয়াল করো, আমরা জানি যে কোনো বস্তুকে mg বা যে কোনো বস্তুকে পৃথিবী mg বলে নিচের দিকে আকর্ষণ করে, তাহলে নিচের দিকে আরেকটা ফোর্স আমরা পাই হচ্ছে mg, আর উপরের দিকে আমরা একটা ফোর্স পাচ্ছি কি বলতো, আমরা আর পাচ্ছি। ওকে, তো একটু খেয়াল করো, আমি যেহেতু বস্তু উপরের দিকেও উঠে যাচ্ছে না, আবার টেবিল যেহেতু বস্তু শূন্যেও ভেসে যাচ্ছে না, আবার টেবিলের মধ্যেও ঢুকে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এই দুইটা বল কিন্তু ইকুয়াল। ওকে, যদি এমন হতো যে এই আর এর মানটা mg এর চেয়ে বেশি, তাহলে কি হতো বলতো, বস্তুটা কিন্তু শূন্যে ভেসে যেত। ওকে, আর যদি এমন হতো যে mg এর মানটা আর এর চেয়ে বেশি, তাহলে কি হতো বলতো, বস্তু টেবিল ভেদ করে নিচে চলে যেত কিন্তু, বা তল ভেদ করে নিচে চলে যেত কিন্তু। যেহেতু বস্তু তল ভেদ করে নিচেও নেমে যাচ্ছে না, আবার শূন্যেও ভেসে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই এই দুইটা বলের ভ্যালু কি বলতো, ইকুয়াল। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে r ইকুয়ালস টু কি লিখতে পারি বলতো, আমরা mg লিখতে পারি। ওকে, আমি আরেকবার বলি, একটু মন দিয়ে দেখো, উলম্ব বরাবর আমাদের বস্তু সাম্যাবস্থায় আছে, আমরা বলতে পারি সাম্যাবস্থায় থাকার শর্ত হচ্ছে, বা সাম্যাবস্থায় থাকার মিনিংটা হচ্ছে বস্তু মানে উলম্ব বরাবর আসলে বলগুলো সমান, মানে উপরের বল যা, নিচের বল হুবহু তা। তাহলে উপরের বল কত m, আর নিচের বল কত mg, তাহলে উপরের বল আর নিচের বল ইকুয়াল, তাই আমরা কি লিখলাম, r ইকুয়ালস টু mg। এটা তুমি এভাবেও বুঝতে পারো, যদি r এর ভ্যালু বেশি হতো, তাহলে বস্তু কিন্তু, দেখো সাপোজ r এর ভ্যালু বেশি মানে কি, ঊর্ধ্বমুখী বলটা বেশি, তাহলে বস্তু কিন্তু উপরের দিকে বা শূন্যে ভেসে যেত। যদি mg এর বলটা বা mg এর ভ্যালুটা বেশি হতো, তাহলে কিন্তু বস্তু তলের ভিতরে ঢুকে যেত। যেহেতু বস্তু তলের ভিতরেও ঢুকে যাচ্ছে না, আবার বস্তু শূন্যেও ভেসে যাচ্ছে না, নিশ্চয়ই r আর mg এর ভ্যালু কি বলতো, ইকুয়াল। এটাকে আমরা বলি, এই r কে আমরা বলি হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। ওকে, আর কে, আর একটা কথা মনে রাখবা, অলওয়েজ কিন্তু r ইকুয়াল টু mg হবে না, এই লাইনটা মনে রাখবা। আমরা দেখব সব সময় যে r ইকুয়ালস টু mg না, তা আমরা দেখব। ওকে, সমস্যা নেই। তো এতটুকু আলোচনা আমরা আশা করি বুঝতে পারছি, না বুঝতে পারলেও সমস্যা নেই, কারণ অভিলম্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা আরো একবার আলোচনা করব অঙ্ক করার টাইমে, ওকে, বা ম্যাথ প্রবলেম সলভ করার টাইমে। তো আমরা আশা করি অভিলম্ব প্রতিক্রিয়া টপিকটা বুঝতে পারলাম। তো এবার আরেকটা টপিক যেটা আমরা আমাদের জন্য খুব দরকার, আসলে মূলত এই টপিকগুলো নিউটনীয় বলবিদ্যার টপিক। ওকে, নিউটনীয় বলবিদ্যার চ্যাপ্টারে, বাট আমাদের এই চ্যাপ্টারে খুব লাগে, এইজন্য আমি দেখাচ্ছি। ওকে, আর একটা টপিকের নাম হচ্ছে ঘর্ষণ বল। ওকে, তো ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স। ওকে, তো মূলত ঘর্ষণ বল আসলে দুই টাইপের, একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ বল, আর আরেকটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। তো যেহেতু এই টপিকটা হচ্ছে আসলে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারের, তো ঘর্ষণ বল সম্পর্কে আরো অনেক ডিটেইলস আলোচনা আসলে ওই চ্যাপ্টারটাই করা হবে। ওকে, নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার বা চ্যাপ্টার 4 এ। তো আজকের ক্লাসের আলোচনায় যতটুকু দরকার হবে ততটুকুই আমরা পড়বো, সমস্যা নেই। তাহলে এবার দেখো, এবার তো ধরো এটা আমাদের একটা সারফেস, তো সারফেসের উপরে একটা বস্তু রাখা, বা তলের উপরে একটা বস্তু রাখা, যেই বস্তুর ভরকে আমি প্রকাশ করলাম m দ্বারা, যেই বস্তুর ভরকে।
তো আমি ধরে নিলাম যে এই বস্তুটা সামনের দিকে গতিশীল, এই বস্তুটা সামনের দিকে গতিশীল, এবং আমি ধরে নিলাম যে যেই তলটা আমরা দেখতেছি বা যেই সারফেসটা বা যেই তলটা, সেই তলটা হচ্ছে অমসৃণ। এই তলটা হচ্ছে আমাদের কি বলতো, তলটি অমসৃণ। যদি কোনো অমসৃণ তলের উপর দিয়ে, যদি কোনো অমসৃণ তলের সারফেস দিয়ে বা উপর দিয়ে যদি কোনো বস্তু চলার চেষ্টা করে, তবে সেখানে ঘর্ষণ বল বা বাধাদানকারী বলের সৃষ্টি হয়। মানে একটা বল কাজ করে, যেই বল এই বস্তুর গতিকে বাধাগ্রস্ত করে। তো একটু মনে রাখবা, ঘর্ষণ বল কাজ করে গতির বিপরীত দিকে। মনে রাখবা, যদি কোনো বস্তুর গতি ডান দিকে থাকে তবে ঘর্ষণ বল কাজ করবে বামে, আর যদি কোনো বস্তুর গতি বাম দিকে থাকে তবে ঘর্ষণ বল কাজ করবে ডানে। ওকে, ঘর্ষণ বল কাজ করে হচ্ছে গতির বিপরীত দিকে। কোনো বস্তুর গতি ডানে, কোনো বস্তু ডানে মুভ করলে ঘর্ষণ বল কাজ করবে বামে, কোনো বস্তু বামে মুভ করলে ঘর্ষণ বল কাজ করবে ডানে, মানে উল্টা দিকে। ওকে, আমি ধরে নিলাম যে এই বস্তুটা ডান দিকে গতিশীল, ডান দিকে। তো যেহেতু এই বস্তুটা ডানে গতিশীল, তাই এই বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলতো, বামে কাজ করবে। ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে বলতো, বাম দিকে। ওকে, ঘর্ষণ বল তখনই কাজ করবে যখন কোনো সারফেস কি থাকবে, অমসৃণ থাকবে। যদি কোনো মসৃণ তলে বস্তু গতিশীল থাকে তবে সেখানে আমরা ঘর্ষণ বলের কনসেপ্টটা আনবো না। অমসৃণ তলের উপর দিয়ে যদি কোনো বস্তু চলার চেষ্টা করে তবে বস্তু ডানে চললে ঘর্ষণ বল কাজ করবে বামে, বস্তু বামে চললে ঘর্ষণ বল কাজ করবে ডানে, মানে উল্টা দিকে বস্তুর গতির। ওকে, তাহলে এবার একটু মন দিয়ে দেখো, যেহেতু বস্তু ডান দিকে গতিশীল, তাহলে এই বস্তুর উপর ঘর্ষণ বল কাজ করবে বামে। তো ঘর্ষণ বলকে আমরা এখানে গতীয় ঘর্ষণ বল ইউজ করব। সেই গতীয় ঘর্ষণ বলকে এফ কে দ্বারা প্রকাশ করা হয়। গতীয় ঘর্ষণ বল কেন? যদি কোনো বস্তু গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করে। ওকে, আমাদের দুই টাইপের ঘর্ষণ বল থাকে, স্থিতি ঘর্ষণ বল আর এটা হচ্ছে গতীয় ঘর্ষণ বল। আমরা নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে খুব ডিপলি পড়ব। তো আপাতত আজকে আমাদের গতীয় ঘর্ষণ বল দরকার হবে। তো গতীয় ঘর্ষণ বল কি? বস্তু গতিশীল থাকা অবস্থায় যে ঘর্ষণ বলটা কাজ করে। ওকে, তো যেহেতু বস্তু v বেগে বা নির্দিষ্ট বেগে সামনের দিকে গতিশীল, ধরলাম v বেগে, যেহেতু বস্তু v বেগে সামনের দিকে গতিশীল হওয়ার উপক্রম হয় বা সামনের দিকে যেহেতু বস্তু গতিশীল, ওকে, তাহলে এই বস্তুর ত্বরণ কাজ করবে কোন দিকে বলতো, বা a ত্বরণে বলতে পারি আমি, হ্যাঁ, যেহেতু বেগ চেঞ্জ হবে। যেহেতু বস্তু a ত্বরণে সামনের দিকে গতিশীল, তাহলে কি বলতে পারি আমি বলতো, গতির বিপরীত দিকে আসলে কে কাজ করবে বলতো, ঘর্ষণ বল কাজ করবে F কে, গতিশীল অবস্থায় ঘর্ষণ বল। ওকে, এই F কে এর ভ্যালু আমরা কিভাবে বের করব? এই F কে বা ঘর্ষণ বলের ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে F কে ইকুয়ালস টু হচ্ছে আমাদের মিউ কে ইনটু r। মনে রাখবা, F কে ইকুয়ালস টু হচ্ছে মিউ কে ইনটু r, যেখানে মিউ কে মানে হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, যেখানে মিউ কে মানে হচ্ছে আমাদের ঘর্ষণ গুণাঙ্ক, এবং এই ঘর্ষণ গুণাঙ্ক একটি ধ্রুবক রাশি যার মান ফিক্সড, কোশ্চেনে দেওয়া থাকবে আমাদের ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু। আর r মানে হচ্ছে আমাদের উলম্ব প্রতিক্রিয়া বা অভিলম্ব প্রতিক্রিয়া। ওকে, তাহলে আমি যদি অভিলম্ব প্রতিক্রিয়া বলের সাথে, মনে দেখো, আমি যদি অভিলম্ব প্রতিক্রিয়া বলের সাথে ঘর্ষণ গুণাঙ্ক ধ্রুবক রাশি, তলের উপর নির্ভর করে, হ্যাঁ, সারফেসটা কেমন ওই সারফেসের উপরে আসলে ঘর্ষণ গুণাঙ্কটা নির্ভর করে, সারফেসের বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে মন দিয়ে শোনো, মিউ কে হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা ধ্রুবক রাশি। তো মিউ কে ইনটু r, যেখানে r মানে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল, তো আর F কে মানে হচ্ছে আমাদের ঘর্ষণ বল বা গতীয় ঘর্ষণ বল, যেখানে F কে মানে হচ্ছে ঘর্ষণ বল বা গতীয় ঘর্ষণ বল। তো আমাদের এই ফর্মুলাটা আজকের জন্য কাজে দিবে। ওকে, F কে ইকুয়ালস টু মিউ কে ইনটু r, বা গতীয় ঘর্ষণ বলের ভ্যালু হবে মিউ কে ইনটু r বা অভিলম্ব প্রতিক্রিয়া। এতটুকু তোমরা বুঝতে পারছো? একটু ফিডব্যাক জানাও যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। ওকে, শাহিদ আতিক ফয়সাল আমাদের সাথে আসো। ওকে, হ্যাঁ, রিহান আজিম তুমি ঠিক বলেছো, পিচের রাস্তা। ওকে, তাহমিদ ড্যানিয়েলও ঠিক বলছো, পিচের রাস্তা। ওকে, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। আচ্ছা, তাহলে আমরা আরেকটু আগাই, তাহলে আমরা এই ক্লাসটায় আরেকটু আগানোর চেষ্টা করি। তো একটু দেখো,
সেটা হচ্ছে যে আমরা এতটুকু বুঝতে পারলাম। তো এবার আমরা ওই যদি কোনো বস্তু ঘর্ষণ যুক্ত থাকে, ওই ঘর্ষণ যুক্ত হেলানো তলে বস্তুর ত্বরণটা নিয়ে আমরা একটু কথা বলি। ঘর্ষণ যুক্ত হেলানো তলে বস্তুর ত্বরণ, তো একটু মন দিয়ে দেখবা। সেটা হচ্ছে ধরলাম এটা আমাদের একটি হেলানো তল, তো হেলানো তলে হচ্ছে আমাদের এই অ্যাঙ্গেলটা, তো মন দিয়ে দেখবা হেলানো তলের এই অ্যাঙ্গেলটা হচ্ছে সে ফর এক্সাম্পল আমাদের থিটা। ওকে, এই অ্যাঙ্গেল দেওয়া থাকলেও তো আমরা এটা বের করতে পারবো। যাই হোক, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে থিটা। তো একটা বস্তু যার ভর হচ্ছে m, তো একটা বস্তুকে আমরা এই হেলানো তলের পিক পয়েন্ট থেকে আমরা ছেড়ে দিলাম। এই পয়েন্টটা হচ্ছে আমি ধরলাম a পয়েন্ট। তো a বিন্দু থেকে একটা বস্তুকে আমি ছেড়ে দিলাম এবং আমি বলে দিলাম যে আমাদের এই হেলানো তলটা হচ্ছে ঘর্ষণ যুক্ত। বলে দিলাম যে আমাদের এই সারফেসটা বা হেলানো তলটা হচ্ছে আমাদের ঘর্ষণ যুক্ত। তো ঘর্ষণ যুক্ত হেলানো তলের উপর দিয়ে বস্তু চলার চেষ্টা করে। ওকে, তো ধরে নিলাম যে কোন এক মুহূর্তে বস্তুটা এ বিন্দু, মনে শোনো, এ বিন্দু থেকে হেলানো তল বরাবর বস্তু কিন্তু স্লাইড করতে করতে নিচে পড়তে থাকবে। তো কোন এক মুহূর্তে বস্তু কিন্তু এই জায়গায় যদি অবস্থান করে, বা ধরলাম কোন এক মুহূর্তে বস্তুটা বি পয়েন্টে অবস্থান করছে, কোন এক মুহূর্তে বস্তুটা হচ্ছে বি পয়েন্টে অবস্থান করছে। তো বি পয়েন্টে যদি আমি এর বলের বিশ্লেষণটা দেখাই, তো বলের বিশ্লেষণটা হবে, আমরা জানি যে mg কাজ করে কোন দিকে, খাড়া নিচের দিকে। mg কাজ করে খাড়া নিচের দিকে। তো এই mg এর দুইটা উপাংশ, mg এর দুইটা উপাংশ, একটা উপাংশ আমরা জানি, মন দিয়ে শোনো, একটা উপাংশ কাজ করে হেলানো তলের সমান্তরালে। তো একটা উপাংশ আমি হেলানো তলের সমান্তরালে দিয়ে দেই। তো mg একটা উপাংশ কাজ করবে হেলানো তলের সমান্তরালে, লাইক দিস, এরকম। তো একটা উপাংশ যদি আমরা জানি, আর একটা উপাংশ হবে কি বলতো, এর ঠিক লম্ব বরাবর। ওকে, যাতে করে এই দুইটা রেখা কি থাকে বলতো, পরস্পর লম্ব ভাবে থাকে। একটু মোটামুটি লম্ব ভাবে দেই, মোটামুটি এই বরাবর হবে। ওকে, যাতে করে এই দুই রেখা বা এই দুই উপাংশ পরস্পরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে আর মেইন ভেক্টরটা মাঝখানে থাকে। ওকে, তাহলে এবার মন দিয়ে শুনে আমি আরেকবার বলি, এই mg কে আমরা দুইটা উপাংশে ভাঙলাম, এমন ভাবে দুইটা উপাংশে ভাঙলাম যাতে এই দুই উপাংশের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় আর mg টা মাঝ বরাবরই থাকে। তাহলে এবার একটু মন দিয়ে দেখো, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, তবে আমি কিন্তু বলতে পারবো যে আমাদের এই অ্যাঙ্গেলটাও কিন্তু অনুরূপ কোণ হিসেবে থিটা। তবে mg এই বরাবর হবে হচ্ছে আমাদের mg cos থিটা, mg cos থিটা, আর mg এর এই বরাবর আসবে হচ্ছে আমাদের mg sin থিটা। ওকে, আশা করি আমরা বুঝলাম এই পর্যন্ত, কারণ যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos, যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে হচ্ছে sin। তাহলে এবার একটু মন দিয়ে দেখো, আমি বলেছিলাম যে এই হেলানো তলটা হচ্ছে আমাদের ঘর্ষণ যুক্ত বা অমসৃণ হেলানো তল। তো অমসৃণ হেলানো তলে ঘর্ষণ বল কাজ করে, আর ঘর্ষণ বল কাজ করে হচ্ছে গতির বিপরীত দিকে। যেহেতু বস্তু নিচের দিকে গতিশীল, তাহলে এর গতি কোন দিকে, নিম্নগামী। তো গতির উল্টা সাইডে কাজ করে ঘর্ষণ বল, তাহলে গতির বিপরীত দিকে কাজ করবে আমাদের ঘর্ষণ বল, সেটাকে আমি বলতে পারি এই বরাবর। এবং ঘর্ষণ বলকে আমরা এই F কে দ্বারা প্রকাশ করতে পারি, গতীয় ঘর্ষণ বল, যেহেতু বস্তু গতিশীল। যেহেতু বস্তু A বিন্দু থেকে হেলানো তল বরাবর নিচের দিকে গতিশীল, তাই আমরা বলতে পারি যে যেহেতু বস্তু নিচের দিকে গতিশীল, তো গতির বিপরীত দিকে কাজ করে ঘর্ষণ বল, তাই ঘর্ষণ বল F কে কাজ করবে হচ্ছে তার গতির বিপরীত সাইডে বা অপোজিট সাইডে, তাকে আমরা F কে দ্বারা প্রকাশ করলাম। ওকে, আচ্ছা, তো এবার একটু দেখো এখান থেকে আমরা কিভাবে আরেকটু আগাতে পারি। তো এই পর্যন্ত আমরা আশা করি বুঝলাম। তো আমরা এখান থেকে লিখতে পারি, আমরা জানি সামেশন অফ F ইকুয়ালস টু ma, আমরা জানি সামেশন অফ F ইকুয়ালস টু ma। তাহলে একটু মন দিয়ে দেখো, আমাদের এই বস্তুর উপর দেখি কয়টা ফোর্স কাজ করে। এই বস্তুর উপর একটু মন দিয়ে দেখবা, এই বস্তুর উপর কিন্তু আরো একটা ফোর্স কাজ করবে, যেটা আমরা একটু আগে পড়লাম, যে উলম্ব প্রতিক্রিয়া বা অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো একটু মনে রাখবা, অভিলম্ব প্রতিক্রিয়া বল কাজ করে কোন তলের, মনে শুনবা, তলের সাথে লম্ব বরাবর। তো যেহেতু এই বস্তুটা হেলানো তলে অবস্থান করছে, এই m ভরের বস্তুটা, তো এই m ভরের বস্তুর উপর আমাদের যে অভিলম্ব প্রতিক্রিয়া সেটা কাজ করবে হচ্ছে তলের সাথে লম্ব বরাবর। একটু মন দিয়ে দেখো, এই যে আমাদের অভিলম্ব প্রতিক্রিয়া r। ওকে, তো এটা আমাদের সারফেস বা হেলানো তল, তো সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল বা r। এটা আমাদের সারফেস, তো সারফেসের সাথে লম্ব বরাবর কাজ করে অভিলম্ব প্রতিক্রিয়া বা r। ওকে, তো একটু দেখো একটু মন দিয়ে,
যেহেতু এই বস্তুর উপর এই বস্তু কিন্তু খেয়াল করো মূলত এই বস্তুর মোশন কিন্তু এই অক্ষ বরাবর বা এই বরাবর, হ্যাঁ, তো ওয়াই অক্ষ বরাবর কিন্তু ওর কোনো মোশন নাই বা এর লম্বালম্বি কিন্তু ওর কোনো মোশন নাই বা কোনো গতি নাই। যদি এই বস্তুর উপর মনে রাখো এই বস্তুর উপর উপরের দিকে বল কাজ করতেছে আর আর এই বস্তুর উপর নিচের দিকে বল কাজ করছে mg sin থিটা। যদি আর এর ভ্যালু বড় হতো তাহলে কিন্তু এই বস্তুটা কিন্তু তল ভেদ করে শূন্যে ভেসে যেত। আর যদি mg sin থিটা বড় হতো mg sin থিটা কিন্তু তল বরাবর ভিতরের দিকে কাজ করে, তলের সাথে ভিতরের দিকে, ওকে, লম্ব বরাবর ভিতরের দিকে। যদি mg sin থিটা বলটা বড় হতো তাহলে কিন্তু বস্তু তল ভেদ করে ভিতরে ঢুকে যেত। আর যদি r এর ভ্যালু বড় হতো তাহলে কিন্তু বস্তু শূন্যে ভেসে যেত। যেহেতু বস্তু শূন্যেও ভেসে যাচ্ছে না আবার তলের ভিতরেও ঢুকে যাচ্ছে না, তাহলে নিশ্চয়ই আমাদের উপরের বলের মান আর নিচের বলের ভ্যালুটা ইকুয়াল হবে। যদি দুইটা বলের ভ্যালু বা অপোজিট সাইডের দুইটা বল ইকুয়াল হয় তবে আমি বলি বস্তু সাম্যাবস্থায় আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে r এর ভ্যালু কার সমান হবে বলতো, mg sin থিটার সমান হবে। কেননা আমি আরেকবার বলি r বড় হলে বস্তু শূন্যে ভেসে যাবে, কারণ r কাজ করে হেলানো তলের উপর লম্ব বরাবর বা তলের সাথে লম্ব বরাবর যে প্রতিক্রিয়া বল এই বস্তুর উপর, হ্যাঁ, তো r আর mg sin থিটা কাজ করে হচ্ছে ভিতরের দিকে। তো যেহেতু বস্তু r বড় হলে বস্তু শূন্যে ভেসে যাওয়ার কথা আর mg sin থিটা বড় হলে বস্তু তলের ভিতরে ঢুকে যাওয়ার কথা, দুইটার একটাও হচ্ছে না, তাহলে r এর ভ্যালু আর mg sin থিটার ভ্যালু কি হবে, ইকুয়াল হবে। ওকে, আচ্ছা, তো একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে সামেশন অফ f ইকুয়াল টু ma। আমরা জানি সামেশন অফ f ইকুয়াল টু ma, তাহলে সামেশন অফ f মানে হচ্ছে লব্ধি বল। একটু মন দিয়ে দেখো, এই বস্তুর উপর সামনের দিকে বল প্রয়োগ হচ্ছে কত, mg cos থিটা, আর পেছন দিকে বল প্রয়োগ হচ্ছে কত বলো তো, fk। এভাবে চিন্তা করতে পারো, এটা আমাদের একটা বস্তু, এই বস্তুর উপর সামনের দিকে বল প্রয়োগ হচ্ছে ধরো 10 নিউটন বল আর পেছন দিকে বল প্রয়োগ হচ্ছে ধরো 2 নিউটন বল। তাহলে এরপরে যদি আমি প্রশ্ন করি যে এই বস্তুটা নিশ্চয়ই সামনের দিকে যাবে, কত নিউটন বলে সামনের দিকে যাবে, তাহলে অ্যানসারটা তোমরা দিবা যে 8 নিউটন বলে সামনের দিকে যাবে। ওকে, আমি আরেকবার বলি, মন দিয়ে শুনো, এই আমাদের বস্তু যার ভর হচ্ছে m, তো m ভরের বস্তুর উপর এই বরাবর কাজ করে 10 নিউটন বল আর অপোজিট সাইডে কাজ করে 2 নিউটন বল। তারপর যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি যে বস্তুটা কোন দিকে যাবে, তোমরা উত্তর দিবা বস্তুটা সামনের দিকে যাবে। কত বলে যাবে বলো তো, তারপরে তোমরা বলবা যে 8 নিউটন বলে যাবে। এই 8 নিউটনকে আমরা বলি আসলে 10 আর 2 এর লব্ধি। যদি দুইটা ভেক্টর অপোজিট ভাবে কাজ করে বা বিপরীত ভাবে কাজ করে তবে তাদের লব্ধি বের করে কিভাবে, বড় মানের বল মাইনাস ছোট মানের বল, এইভাবে করে আসলে লব্ধিগুলো বের করতে হয়। আশা করি এই কনসেপ্ট তোমরা জানো, তোমরা কারণ মূলত আসলে তোমরা এখানে এইচএসসি দুইটা ব্যাচ, একটা হচ্ছে এইচএসসি 2020 সালে পরীক্ষা দেওয়ার কথা এমন একটা ব্যাচ, আর হচ্ছে এইচএসসি 2021 সালে পরীক্ষা দেওয়ার কথা এমন একটা ব্যাচ। এইটা আশা করি বোঝা উচিত। তাহলে এবার দেখো, তাহলে সামেশন অফ f মানে লব্ধি বল। যেহেতু বস্তু নিচের দিকে গতিশীল, যেহেতু বস্তু, তাহলে mg cos এর ভ্যালুটা বেশি আর f এর ভ্যালুটা কম, তাহলে লব্ধি বল বা সামেশন অফ f এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, mg cos থিটা মাইনাস fk, mg cos থিটা মাইনাস fk ইকুয়ালস টু ma। তাহলে এখান থেকে একটু দেখো আমরা কি লিখতে পারবো, mg cos থিটা মাইনাস fk, তো fk এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আমরা fk এর একটা ফর্মুলা দেখছিলাম, fk সমান mu k ইনটু r। ওকে, একটু আগে আমরা পড়ছিলাম। ওকে, fk সমান mu k ইনটু r ইকুয়ালস টু m অফ a। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে mg cos থিটা মাইনাস mu k ইনটু r। mu কত আমাদের কনস্ট্যান্ট আর r এর ভ্যালু কত, mg sin থিটা, এখানে আমরা লিখে রাখছিলাম r ইকুয়ালস টু, r এর জায়গায় আমি লিখতে পারবো হচ্ছে mg sin থিটা ইকুয়ালস টু কি বলতো, ইকুয়ালস টু হচ্ছে আমরা m এ লিখতে পারবো। তাহলে এখান থেকে খেয়াল করো, সব পক্ষ থেকে m কমন নিলে কিন্তু এখান থেকে m আর m ক্যান্সেল আউট হয়ে যাবে, তো সব পক্ষ থেকে m কমন নিয়ে বাদ দিলে এখান থেকে আমরা a ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে g cos থিটা মাইনাস mu k g sin থিটা মাইনাস mu k g sin থিটা। তো এখান থেকে আমরা a ইকুয়ালস টু লিখতে পারবো হচ্ছে g কমন নিলে আমরা লিখতে পারবো হচ্ছে, বা হ্যাঁ, এখান থেকে g কমন নিলে আমরা লিখতে পারবো হচ্ছে cos থিটা
মাইনাস মিউ কে সাইন থিটা, কস থিটা মাইনাস মিউ কে সাইন থিটা। তো এটাই হচ্ছে আমাদের ত্বরণ বা এ। কোন বরাবর ত্বরণ বলতো? হেলানো তল বরাবর নিম্নগামী ত্বরণ। ওকে, যেহেতু বস্তু নিচের দিকে পড়তেছে, এ বিন্দু থেকে হেলানো তল বরাবর নিম্নগামী বস্তুটা, তাই নিম্নগামী অবস্থায় ত্বরণ বা হেলানো তল বরাবর নিচের দিকে ত্বরণকে যদি আমি এ দিয়ে প্রকাশ করি, তবে এই এর ভ্যালুটা তুমি এই ইকুয়েশন থেকে বের করতে পারবা। ওকে, এ সমান জি cos থিটা, জি ইনটু cos থিটা মাইনাস মিউ কে sin থিটা। যদি অ্যাঙ্গেল হয় এইটা, আর আমাদের এই তলের এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্কের ভ্যালু যদি হয় মিউ কে, তবে আমরা এইভাবে করে কিন্তু এই ইকুয়েশন দিয়ে আমরা কি বের করতে পারবো? এ বা হেলানো তল বরাবর কার্যকর ত্বরণ বা হেলানো তল বরাবর ত্বরণ এ আমরা বের করতে পারবো। তো এখান থেকে স্পষ্ট তোমরা দেখতে পারবা যে এই মিউ কে মানে হচ্ছে আমাদের গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ একটা ধ্রুবক ভ্যালু। ওকে, তো যদি কোন তল যদি অমসৃণ থাকে, তবে সেখানে আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ গুণাঙ্ক এই টার্মটা দেখতে পারি। বাট যদি মসৃণ থাকে কোন তল, মসৃণ তল, তো মসৃণ তলে আমরা কিন্তু কোনো গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ বল পাই না। তো এই জন্য যদি মসৃণ তল আমরা বলি, তো মসৃণ তলের জন্য কিন্তু আমরা বলতে পারবো, মসৃণ তলের জন্য আমাদের আসলে এই মিউ কে এর ভ্যালু, মসৃণ তলের জন্য আমাদের এই মিউ কে এর ভ্যালু কত হবে বলতো? মিউ কে এর ভ্যালু কিন্তু 0 হবে, কেননা মসৃণ তল কোনো প্রকার ঘর্ষণ নাই, তাই কোনো প্রকার ঘর্ষণ গুণাঙ্কও নাই। তাহলে মসৃণ তলের জন্য মিউ কে এর ভ্যালু কত? 0। আর মিউ কে এর ভ্যালু যদি 0 হয়, যদি তুমি এখানে ইনপুট করো, তবে কিন্তু এখানে তুমি পেয়ে যাবা a = g cos থিটা। ওকে, মিউ কে এর ভ্যালু তুমি যদি 0 বসাও, তবে এই টার্মটা নাই হয়ে যাবে। তখন আমরা পাবো কিন্তু a = g cos থিটা, যেটা আমরা আগের যে থিওরি সেটাতেই পড়ছিলাম, যখন ঘর্ষণহীন ছিল হেলানো তল। এটা হচ্ছে ঘর্ষণহীন হেলানো তলের কার্যকর ত্বরণ a = g cos থিটা, যেটা আমরা আগেই প্রমাণ করছিলাম আগের থিওরিতে। আর এখন আমরা যে কনসেপ্টটা ইউজ করলাম, যেই কনসেপ্টটা ইউজ করে আমরা ত্বরণের ভ্যালু বের করলাম, সেই ত্বরণটা আমরা ইউজ করি কার জন্য? ঘর্ষণযুক্ত হেলানো তলের জন্য। এটা ঘর্ষণযুক্ত হেলানো তলে কার্যরত ত্বরণ বা তল বরাবর গড়িয়ে পড়তে ত্বরণ হচ্ছে আমাদের এ, ঘর্ষণযুক্ত হেলানো তলের কার্যকর ত্বরণ। আর এটা হচ্ছে আমাদের ঘর্ষণহীন হেলানো তলের কার্যকর ত্বরণ। ঘর্ষণহীন হলে আমাদের মিউ কে এর ভ্যালু 0 হবে, মসৃণ তল হলে। তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো? a = g cos থিটা। ওকে, তো দুই পারপাসে আমরা ইউজ করব। তো একটু বলো তো কষ্ট করে যে এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু রিহান আজিম তুমি ঠিক বলেছো, a সমান g cos থিটা মাইনাস মিউ কে sin থিটা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তারপরে মেহরাব স্ট্রেঞ্জার, ওকে থ্যাংক ইউ সো মাচ, তুমিও বুঝতে পারছো রেসপন্স করার জন্য। ওমর হামজাও বুঝতে পারছো, তাহমিদ ড্যানিয়েলও ক্লিয়ার। ওকে, সিথিও বুঝতে পারছি আমরা। অর্ণব বলজার মুল্লুকতার, ওকে মজার কথা বলেছো অনেক। আচ্ছা, তারপরে হচ্ছে রিহান আজিম, ইটস মিন সেকেন্ড ইয়ার। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো বললাম। আচ্ছা আচ্ছা, তো যারা অনেকে আবার এসএসসি পরীক্ষার্থী, যারা ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, তারাও আমাদের এই লাইভ ক্লাসটা করছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পূর্বে তোমরা অ্যানসার দিছিলা 8 নিউটন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে রেসপন্স করার জন্য। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, মেহরাব সরকার, অবশ্যই এফ কে এর ভ্যালুটা কম হবে। আর মিউকাস মেহরাব স্ট্রেঞ্জার একটা কমেন্ট করছিলা যে এফ কে এর ভ্যালুটা কম হবে কিনা। হ্যাঁ, এফ কে এর ভ্যালুটা কম না হলে তো আর বস্তু সামনের দিকে নামতে পারবে না। হ্যাঁ, তো কমনলি চিন্তা করো বা কমন সেন্স চিন্তা করো, যেহেতু বস্তু সামনে নামছে, তাহলে এই সামনের বলটা বড় হবে আর এফ কে এর বলটা ছোট হবে। আর আমরা লব্ধি বল বের করার সিস্টেমটা হচ্ছে সামনের বল মাইনাস পেছনের বল, মানে বা বেশি মানের বল মাইনাস কম মানের বল। তাহলে mg cos থিটা মাইনাস fk। মেহরাব স্ট্রেঞ্জার, আশা করি অ্যানসার পাইছো। ওকে, আর রেহান নাজিম r = mg sin থিটা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কারণ বস্তু কিন্তু উলম্ব বরাবর বা এই অক্ষ বরাবর কিন্তু কোনো মোশন করতেছে না। হ্যাঁ, মন দিয়ে দেখো, বস্তু কিন্তু এই অক্ষ বরাবর কোনো মোশন করছে না, তাই উপরের বল আর নিচের বল ইকুয়াল বলছি আমি। হ্যাঁ, কিন্তু বস্তু কিন্তু এই বরাবর মোশন করতেছে, মানে সে সামনের দিকে যাচ্ছে, তাই কিন্তু আমরা এই দুই পাশের বলকে কিন্তু আমি ইকুয়াল বলি নাই। সামনের বলটা বড়, পিছনের বলটা ছোট, তাই সামনের বল মাইনাস পিছনের বল। আশা করি আমরা বুঝছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখছো, আমরা যখনই টপিকের একটু গভীরে চলে আসি, আমাদের স্টুডেন্ট সংখ্যা আস্তে আস্তে ডিক্রিজ করে। তো আশা করি
ওকে, স্পর্শ মজুমদার ভাইয়া অ্যাডমিশন টেস্টের কনসেপশন দিলে ভালো হয়। যে টপিকগুলো আমি পড়াচ্ছি এগুলো প্রতি বছরই কোনো না কোনো অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় আসে। তুমি তোমার কাছে যদি প্রশ্ন ব্যাংক থেকে থাকে তুমি দেখে থাকবা যে টপিকগুলো এখন পর্যন্ত পড়লাম প্রতি বছরই কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ঘুরে ফিরে আসে। এটা হচ্ছে আমাদের স্পর্শ মজুমদারকে আমি বললাম, হ্যাঁ, প্রতি বছরই। আচ্ছা, এনিওয়ে, এবং এই টপিকগুলো আমাদের বোর্ড পরীক্ষার জন্যও খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তো যাই হোক, সবাইকে থ্যাংক ইউ সো মাচ ব্যাপারটা বোঝার জন্য এবং রেসপন্স করার জন্য। ওকে, তো আমরা এবার আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করব, একটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো ম্যাথ প্রবলেমটা আমরা একটু করার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো ম্যাথ প্রবলেমটা আমরা একটু করার চেষ্টা করি। ওকে, তো তোমরা যদি একটু ধৈর্য ধরে ডেডিকেটেড ওয়েতে যদি ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। তাহলে একটু মন দিয়ে দেখো। তাহলে আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো দেখো ম্যাথ প্রবলেমটা কেমন। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা হেলানো তল। ধরো এটা হচ্ছে আমাদের একটা হেলানো তল। আমাদের এই অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, মন দিয়ে দেখবা। আচ্ছা, তো একটা বস্তু সেটা হচ্ছে হেলানো তলের একদম পিক পয়েন্টে রাখা, একটা গোলক রাখা। ধরো সে ফর এক্সাম্পল এই গোলকটা, হ্যাঁ, হেলানো তলের একদম সর্বোচ্চ পয়েন্টে একটা গোলক রাখা, যেই গোলকের ভর হচ্ছে m, এবং এই গোলকটাকে একজন বালক স্থির অবস্থান থেকে ছেড়ে দিল। এই পয়েন্টটা আসলে আমাদের আদিবেগ বা বেগটা কত বলতো, u = 0 মিটার পার সেকেন্ড। ওকে, তো স্থির অবস্থান থেকে বস্তুকে ছেড়ে দিল, সে কিন্তু গড়ায় নিচে পড়তে থাকবে। ওকে, বস্তুটা কিন্তু গড়ায় নিচে পড়তে থাকবে। আর আমাদের হেলানো তলের আমরা নাম দেই বিভিন্ন, এটা আমাদের a বিন্দু, b বিন্দু, আর এটা আমাদের c বিন্দু। আমাদের ab বাহুর দৈর্ঘ্য আমাদের কোশ্চেন দেওয়া আছে হচ্ছে 20 মিটার। ab বাহুর দৈর্ঘ্য আমাদের কোশ্চেন দেওয়া আছে কত মিটার বলো তো, 20 মিটার। তো আমাদের বের করতে বলছে যে 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয় কিনা। 1 সেকেন্ড পর, আমি লিখে দিই যে 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয় কিনা। যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয় কিনা, এটা আমাদের কোশ্চেন। 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হয় কিনা। আমি আরেকবার বুঝাই দিব, সমস্যা নেই। পালিত হয় কিনা 1 সেকেন্ড পর। ওকে, আমি আরেকবার বলি, খেয়াল করো। এটা আমাদের হেলানো তল। হেলানো তলের এই AB বাহুর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 20 মিটার, আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি। ওকে, তো হেলানো তলের একদম পিক পয়েন্টের স্থির অবস্থা থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো, যেখানে আদিবেগটা 0। তো ছেড়ে দিলে বস্তুটা কিন্তু হেলানো তল বরাবর গড়িয়ে সামনের দিকে পড়তে থাকবে। ঠিক আছে, কমন সেন্স। হ্যাঁ, স্থির অবস্থান থেকে বস্তুকে ছেড়ে দিলাম, তো ছেড়ে দিলে বস্তু কিন্তু হেলানো তল বরাবর গড়িয়ে পড়তে থাকবে। তো আমাদের কোশ্চেন বলছে যে 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত হবে কিনা, মানে 1 সেকেন্ড পর বস্তুটা কোন জায়গায় থাকবে, আর ওই পয়েন্টে আমরা আসলে যান্ত্রিক শক্তির নিত্যতা পালিত বা যান্ত্রিক শক্তির নিত্য আমরা প্রমাণ করতে পারবো কিনা। আমি বুঝাই দিব, সমস্যা নেই। যান্ত্রিক শক্তির নিত্য বলতে কি বুঝাই সবই বুঝাই দিব। তো এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমরা এই বি পয়েন্ট নিয়ে একটু কথা বলি, বি পয়েন্ট নিয়ে। ওকে, তো এই টাইপের অঙ্কগুলো করার সময় একদম লোয়ার পয়েন্টটাকে আমরা ভূমি হিসেবে বিবেচনা করি। এই লোয়ার পয়েন্টটা হচ্ছে আমাদের ভূমি বা গ্রাউন্ড হিসেবে আমরা কল্পনা করি। তো আমরা এটাকে বলতে পারি হচ্ছে গ্রাউন্ড বা ভূমি। ওকে, গ্রাউন্ড বা ভূমি বা বেস। ওকে, তাহলে ভূমি। আমরা এখন বি পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই। তো সলিউশনে আমি চলে যাই, সলিউশনে। তো আমরা যদি বি পয়েন্ট নিয়ে একটু কথা বলতে চাই বি বিন্দুর জন্য, তো বি বিন্দুর জন্য আমরা যদি একটু অ্যানালাইসিস করি বি পয়েন্টের জন্য, একটু মন দিয়ে দেখবা। বি পয়েন্টে বস্তুর বেগটা কত বলতো, 0। আমরা জানি কোন বস্তুর বেগ না থাকলে তার গতিশক্তিও থাকে না, কেননা গতিশক্তির ফর্মুলা হচ্ছে 12 mv² বা 12 m বেগের স্কয়ার। তো
তো কোন বস্তুর বেগ যদি 0 হয় তবে ওই বস্তুর কি থাকে না বলতো, কোনো প্রকার গতিশক্তি থাকে না। তো যেহেতু বি পয়েন্টে বস্তুর বেগটা 0, তাই বি পয়েন্টে আমরা গতিশক্তিও কত পাবো বলতো, 0 পাবো। তো বি পয়েন্টের গতিশক্তিকে আমরা ই কে বি দ্বারা প্রকাশ করলাম, এবং সেই ই কে বিটা কি হবে বলতো, 0 হবে, কারণ বি পয়েন্টে বস্তুর বেগটা 0। আচ্ছা, তারপরে খেয়াল করো, এখন আমরা যদি বি পয়েন্টের বিভব শক্তি বের করতে চাই, বিভব শক্তি, তো বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, ইপিবি। তো একটু মনে রাখবা বিভব শক্তি কি। যদি আমরা কোনো বস্তুকে দেখি যে ভূমি থেকে নির্দিষ্ট হাইটে বা নির্দিষ্ট উচ্চতায় আছে, তবে উচ্চতার কারণে ওই বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত থাকে সেই শক্তিকে আমরা বলি হচ্ছে বিভব শক্তি। আর বিভব শক্তির ফর্মুলা হচ্ছে বিভব শক্তি সমান mg ইনটু তার হাইট, mg ইনটু তার হাইট। তাহলে বিভব শক্তি হচ্ছে ইপিবি বা বি পয়েন্টের বিভব শক্তি। যেহেতু বি পয়েন্টে বস্তুটা গ্রাউন্ড বা ভূমি থেকে নির্দিষ্ট হাইটে আছে, তো ধরে নিলাম যে ভূমি থেকে বা গ্রাউন্ড থেকে বস্তুটা h পরিমাণ উচ্চতায় বা h পরিমাণ হাইটে আছে, আমি বলতে পারবো যে h হাইটে থাকার জন্য বি পয়েন্টে বিভব শক্তি আমরা পাবো EPB ইকুয়ালস টু বি পয়েন্টের বিভব শক্তি আমরা পাবো, বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg, এটা ফিক্সড, mg ইনটু কি বলতো, উচ্চতা, mg ইনটু উচ্চতা। বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg ইনটু উচ্চতা, mg টা ফিক্সড। ওকে, তাহলে এবার একটু খেয়াল করো, EPB আমরা g কে এখানে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরি, তাহলে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে। ওকে, g কে 9 পয়েন্ট ধরতে পারো ইচ্ছা। তাহলে একটু খেয়াল করো, তাহলে EPB সমান আমি লিখতে পারবো EPB সমান বস্তুর ভর। কোশ্চেনে বস্তুর ভর দেওয়া আছে 3 কেজি, আমাদের এই গোলকটার ভর কোশ্চেনে দেওয়া আছে m সমান সে ফর एग्जांपल 3 কেজি দেওয়া। তো আমি যদি মানগুলো বসাই 3 ইনটু g মানে অভিকর্ষ ত্বরণ, যেটাকে আমি 10 ধরছি আজকের ম্যাথের জন্য, 10 ইনটু হাইট, কার হাইট বলো তো, বি বিন্দুর হাইট। তো বি বিন্দুর হাইট ভূমি থেকে বি বিন্দু কতটুকু উপরে বলো তো, h পরিমাণ উপরে। তো আমি এখানে লিখতে পারবো হচ্ছে হাইট হচ্ছে আমাদের h, 3 ইনটু 10 ইনটু h। ওকে, তাহলে আমরা বিভব শক্তি বের করতে চাই বি পয়েন্টের। তাহলে একটু খেয়াল করো, h এর ভ্যালু কিন্তু আমরা এই ত্রিভুজ থেকে বের করতে পারবো, সমকোণী ত্রিভুজ। তো এই যে সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেলটা কত বলো তো, এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি। তো অ্যাঙ্গেলের বিপরীত বাহু, মন দিয়ে দেখবা, কোণের বিপরীত বাহুটা কি বলতো, কোণের বিপরীত বাহু কিন্তু লম্ব। এই যে কোণের বিপরীত বাহু বা অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে আমি যদি এখানে sin এর ফর্মুলা ইউজ করি sin 30, তাহলে sin 30 যদি আমরা এখানে ইউজ করি তাহলে এখানে কি পাবো, আচ্ছা এখানে যদি আমরা sin 30 ভূত অতি, হ্যাঁ sin 30 যদি আমরা ইউজ করি, তাহলে সাগরে লবণ অতি, তাহলে লম্ব বাই কি বলতো, অতিভুজ। তাহলে লম্ব কত আমাদের h, সাগরে লবণ অতি লম্ব হচ্ছে h, আর অতিভুজ কত বলতো, অতিভুজ হচ্ছে আমাদের 20। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে কিন্তু আমরা h সমান লিখতে পারবো হচ্ছে 20 ইনটু sin 30 ডিগ্রি, h সমান 20 ইনটু sin 30 ডিগ্রি। ওকে, আমি এই ত্রিভুজটা থেকে কি করলাম, ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা 30, আমি sin 30 ইউজ করলাম, সাগরে লবণ অতি মানে sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কত, লম্ব হচ্ছে h, মানে থিটার বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর এই বাকি এই বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা h এর ভ্যালু পাবো, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ, তো হাফ ইনটু 20 মানে কত বলো তো, 10 মিটার। আমি h এর ভ্যালু পাবো হচ্ছে 10 মিটার। তো h এর ভ্যালু যদি আমি এখানে বসাই দেই, তাহলে আমি কিন্তু EPB টা পেয়ে যাব। তো এখান থেকে EPB এর ভ্যালু আসবে 3 ইনটু 10 ইনটু h এর ভ্যালু হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে খেয়াল করো 100 আর 3 গুণ করলে কি হবে বলো তো, 100 আর 3 গুণ করলে হবে হচ্ছে 300 জুল। তাহলে EPB এর ভ্যালু কত পেলাম আমরা, 300 জুল পেলাম। একটু খেয়াল করো, B বিন্দুতে আমরা বিভব শক্তি পেলাম 300 জুল, আর B বিন্দুতে আমরা গতি শক্তি পাইছি 0, EKB। এটা হচ্ছে আমাদের B পয়েন্টের গতি শক্তি, এটা হচ্ছে আমাদের B পয়েন্টের বিভব শক্তি। তো আমি যদি এখন বলতে চাই যে B পয়েন্টের মোট শক্তিটা কত হবে, তো B পয়েন্টের মোট শক্তিটা হবে, এই B পয়েন্টের মোট শক্তিকে আমরা বলবো হচ্ছে মেকানিক্যাল এনার্জি অফ B পয়েন্ট বা পয়েন্ট B বা যান্ত্রিক শক্তি B পয়েন্টের। ওকে, তাহলে B বিন্দুর যান্ত্রিক শক্তি বা মোট শক্তি হবে, মানে যে কোনো বিন্দুর, হ্যাঁ B বিন্দুর যান্ত্রিক শক্তি বা মোট শক্তি আমরা পাবো, মন দিয়ে দেখো,
বি বিন্দুর যান্ত্রিক শক্তি, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে টোটাল এনার্জি বা মোট শক্তি। ওকে, আমাদের কোশ্চেনে ঘর্ষণের কোনো উল্লেখ নাই, আমরা ঘর্ষণহীন বিবেচনা করব। বি বিন্দুর যান্ত্রিক শক্তি বা মোট শক্তিকে আমরা প্রকাশ করলাম ইটিবি। ইটিবি মানে হচ্ছে টোটাল এনার্জি অফ বি পয়েন্ট। তাহলে ইটিবি হবে ইকেবি প্লাস ইপিবি, ইকেবি প্লাস ইপিবি। ওকে, মন দিয়ে শুনবা যে আমি যদি কোনো নির্দিষ্ট বিন্দুর মোট শক্তি বের করতে চাই, তাহলে আমার ওই নির্দিষ্ট বিন্দুর গতি শক্তি জানতে হবে, ওই নির্দিষ্ট বিন্দুর বিভব শক্তি জানতে হবে। পরে ওই বিভব শক্তি আর গতি শক্তির যোগফলই হবে ওই পয়েন্টের কি বলতো মোট শক্তি বা টোটাল এনার্জি বা যান্ত্রিক শক্তি আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা যদি ইটিবি টা বের করতে চাই, তাহলে ইটিবি টা কিন্তু আমরা পাবো ইকেবি তো 0 আর ইপিবি তো 300 জুল। তাহলে আমি কিন্তু বলতে পারবো যে এখান থেকে আমাদের ইটিবি টা আসবে হচ্ছে আমাদের 300 জুল। তার মানে হচ্ছে বি বিন্দুর টোটাল এনার্জি বা বি বিন্দুতে মোট শক্তি আমরা পাবো হচ্ছে 300 জুল, বা যান্ত্রিক শক্তি আমরা পাবো হচ্ছে 300 জুল। ওকে, আচ্ছা আচ্ছা, এতটুকু আমরা বুঝে গেলাম। ওকে, আচ্ছা, তো আমরা বি বিন্দুতে মোট শক্তি বা টোটাল এনার্জি আমরা বের করলাম। তো স্পেসিফিক কোন পয়েন্টের টোটাল এনার্জি হবে ওই পয়েন্টের বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। ওকে, এটা মনে রাখবা, ওই পয়েন্টের বিভব শক্তি আর গতি শক্তির যোগফল। তো আমাদের বি বিন্দু নিয়ে অ্যানালাইসিস করা শেষ, আমাদের বি বিন্দু নিয়ে অ্যানালাইসিস করা শেষ। ওকে, তাহলে একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে একটু মন দিয়ে দেখবা সেটা হচ্ছে এবার আমরা কি বলছে 1 সেকেন্ড পর যান্ত্রিক শক্তির নিত্যতা হয় কিনা। ওকে, তো একটু মন দিয়ে দেখবা যে এই অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তাহলে একটু কমন সেন্স অ্যাপ্লাই করলেই বুঝতে পারবা, একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে আমাদের কিন্তু এই অ্যাঙ্গেলটা হবে কিন্তু 60 ডিগ্রি। ওকে, তো এই অ্যাঙ্গেলটা কিন্তু 60 ডিগ্রি হবে। আমি এইটাকে থিটা ধরে ফেললাম, থিটা ইকুয়াল টু কত বলো তো 60 ডিগ্রি। ওকে, এইটাকে আমি থিটা ধরে ফেললাম। ওকে, তুমি চাইলে এটাকে থিটা ধরেও অঙ্কটা করতে পারো, সমস্যা নেই। তো যাই হোক, তো আমি এই 60 ডিগ্রিকে অ্যাঙ্গেল থিটা আমি ধরে ফেললাম, 60 ডিগ্রিকে অ্যাঙ্গেল থিটা আমি ধরে ফেললাম। ওকে, আচ্ছা, আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে তাই একটু বুদ্ধি করে ধরলাম। ওকে, তুমি এটাকেও ধরতে পারো, কোনো সমস্যা নেই, এটাকেও থিটা ধরে অ্যানসার মিলবে, এটাকে থিটা ধরে ক্যালকুলেশন করলেও অ্যানসার মিলবে। তো যাই হোক, এটাকে আমি থিটা ধরলাম। তো আমি ধরে নিলাম যে 1 সেকেন্ড পর বস্তুটা, 1 সেকেন্ড পর, মন দিয়ে শোনো, মন দিয়ে, 1 সেকেন্ড পর বস্তুটা বি বিন্দু থেকে ধরো সে ফর এক্সাম্পল এই বিন্দুতে চলে আসলো। এই বিন্দুর নাম আমি দিলাম হচ্ছে ডি পয়েন্ট। ওকে, আমি ধরে নিলাম যে 1 সেকেন্ড পর, এটা আমাদের 20 মিটার। ওকে, টোটালটা হচ্ছে আমাদের 20 মিটার, টোটালটা আমাদের 20 মিটার। যাই হোক, আমরা বুঝলাম। ধরে নিলাম যে 1 সেকেন্ড পর, 1 সেকেন্ড পর বস্তুটা, একটু দাঁড়াও এখানে ভালো করে, আমার হাত মুছে গেছে। ওকে, তো ধরে নিলাম যে 1 সেকেন্ড পর বস্তুটা বি বিন্দু থেকে এই ডি পয়েন্টে চলে আসলো। ওকে, 1 সেকেন্ড পর বস্তুটা বি থেকে ডি বরাবর চলে আসলো, কারণ সে তো নিচের দিকেই গতিশীল হবে। আর আমি ধরে নিলাম যে 1 সেকেন্ডে সে যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্বের ভ্যালু হচ্ছে s। 1 সেকেন্ডে সে s পরিমাণ দূরত্ব অতিক্রম করলো বা সরণ, s পরিমাণ তার সরণ ঘটলো। ওকে, 1 সেকেন্ডে এই বিডি বরাবর সরণ, বস্তুটা বি থেকে ডি তে নেমে আসলো, তো তাই বিডি বরাবর সরণ হচ্ছে s 1 সেকেন্ডে। হ্যাঁ, ধরলাম 1 সেকেন্ডে। তো একটু লিখে নিও এটা, যে ধরে নিই বা ধরি 1 সেকেন্ড পর বস্তুটা বি বিন্দু হতে, বা 1 সেকেন্ড পর বস্তুটি 1 সেকেন্ড পর বস্তুটি বি হতে, 1 সেকেন্ড পর বস্তুটি বি হতে ডি বিন্দুতে পৌঁছায়। 1 সেকেন্ড পর বস্তুটি বি হতে ডি বিন্দুতে পৌঁছায়, এটা লিখবা। এবার একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে আমরা এখানে যদি একটু বিশ্লেষণ করি, আমরা এখানে যদি একটু বিশ্লেষণ করি, আমরা এই পাশে একটু দেখি, ছোট্ট করে এই পাশে একটু দেখি। হ্যাঁ, ছোট্ট করে এই পাশে একটু আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, তাহলে আমাদের চিত্রের মধ্যে হিজিবিজি হয়ে যাবে। তারপরে দেখো একটু মন দিয়ে, এটা আমাদের সেই হেলানো তল, এটা আমাদের এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা বা 60 ডিগ্রি। হ্যাঁ, এই অ্যাঙ্গেলটা থিটা বা 60 ডিগ্রি। তো এই বস্তুটা এখানে ছিল m ভরের বস্তু, সে গড়িয়ে পড়তে 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 এই পয়েন্টে চলে আসলো। তাহলে একটু মন দিয়ে দেখবা, আমরা জানি mg কাজ করে কোন দিকে, খাড়া নিচের দিকে। তো mg এর দুইটা উপাংশ,
একটা হচ্ছে হেলানো তলের সমান্তরালে আর একটা হচ্ছে এর ঠিক লম্ব বরাবর। এটা হচ্ছে আমাদের mg এর দুটো উপাংশ। ওকে, এই অ্যাঙ্গেল থিটা হলে আমরা এই অ্যাঙ্গেলটাকেও থিটা বলতাম, যার ফলে এই পাশের বলটার নাম আমি বলতাম mg cos থিটা আর এই পাশের বলটার নাম আমি বলতাম mg sin থিটা। আশা করি আমরা এতটুকু জানি। তো mg cos থিটার কারণে সে কিন্তু নিম্নগামী ভাবে গতিশীল, mg cos থিটার কারণে। এখান থেকে আমি লিখতে পারি যে কোন বলটার কারণে বা কি বলে সে নিচের দিকে গতিশীল, mg cos থিটা বলে, কোনো ঘর্ষণ বল নাই কিন্তু এখানে, mg cos থিটা বলের কারণে সে আপনা আপনি নিচের দিকে গতিশীল। তাহলে F = মানে কোন বলটার কারণে, mg cos থিটার কারণে। তাহলে এখান থেকে আমরা F = ma যদি আমরা লিখি, তাহলে ma = লিখতে পারবো mg cos থিটা। তাহলে mm ক্যান্সেল করলে আমরা a পাবো কি বলতো, g cos থিটা। আর আমরা থিটা কাকে ধরলাম, থিটা আমরা এই অ্যাঙ্গেলকে ধরলাম, এই অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এখান থেকে কিন্তু আমি বলতে পারি g cos 60 ডিগ্রি। তাহলে এখান থেকে a এর ভ্যালু আসলে কত বলতো, g cos 60 ডিগ্রি। a মানে বস্তুর ত্বরণ, ত্বরণ আসলে কোন বরাবর কাজ করবে, যেহেতু বস্তু নিচের দিকে নামতেছে তাই এই বরাবর যে ত্বরণটা কাজ করবে সেই ত্বরণটাকে আমি a বলতে পারি। আর এখানে এই a মানে হচ্ছে আমাদের g cos 60 ডিগ্রি। এখানে a এর মানে কি বলতো আমাদের g cos 60 ডিগ্রি। যেহেতু বস্তু নিচের দিকে গতিশীল, কোন বলটার কারণে গতিশীল, mg cos থিটার কারণে। এই mg cos থিটাকে আমি কার্যগত বল বলতে পারি F = ma, mm ক্যান্সেল করলে a = g cos থিটা। থিটা মানে হচ্ছে এই অ্যাঙ্গেল যার ভ্যালু 60, তাই আমরা g cos 60 লিখে দিলাম। তাই আমরা এখান থেকে বললাম তারপরে যে a = কি বলতো, g cos 60 ডিগ্রি। তাই আমরা এখান থেকে লিখে ফেললাম যে হেলানো তল বরাবর যে ত্বরণ, সেই ত্বরণের ভ্যালু কত, g cos 60, যেই ত্বরণে সে নিচের দিকে নিম্নগামী হবে, যেই স্পেসিফিকলি যেই ত্বরণে। ওকে, আচ্ছা তাহলে একটু দেখো এখান থেকে আমরা এর যে ভ্যালুটা পাবো, এর যে ভ্যালুটা, এই এর ভ্যালুটা আমরা বসাই দেই। এর ভ্যালু আমরা পাবো হচ্ছে a = g, g মানে হচ্ছে আমাদের 10 ধরতেছি আমরা 9.8 এর পরিবর্তে। cos 60 এর ভ্যালু কত বলতো, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। তাহলে হাফ * 10 মানে এর ভ্যালু কত বলতো, 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমরা 9.8 ধরলেও অ্যানসার মিলবে, বাট আমি জি কে 10 ধরে ক্যালকুলেশন করছি। এবং ঢাকা ভার্সিটিতেও অনেক সময় জি এর ভ্যালু 10 ধরে ক্যালকুলেশন করতে বলে। তাহলে এর ভ্যালু 5 মিটার পার সেকেন্ড। তো আমরা এই বি থেকে ডি পর্যন্ত দূরত্ব হচ্ছে s, আমরা জানি হচ্ছে s = ut প্লাস হাফ অফ at স্কয়ার। s = তাহলে এখান থেকে একটু খেয়াল করো, s সমান আমি লিখতে পারবো u হচ্ছে 0, আদিবেগ 0, তাই 0 * t প্লাস হাফ অফ a এর ভ্যালু কত, a এর ভ্যালু আমরা 5 মিটার পার সেকেন্ড স্কয়ার বের করলাম। 5 * t এর ভ্যালু কত, 1 সেকেন্ড পর মানে 1 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা s = লিখতে পারবো 5 ডিভাইডেড বাই 2, s = 5 ডিভাইডেড বাই 2। s = আমি লিখতে পারবো হচ্ছে এখান থেকে s = আমরা পাবো হচ্ছে তোমার যে ভ্যালুটা আমরা পাবো 2.5 আমরা পেয়ে যাব। ওকে, 5 ডিভাইডেড বাই 2 বা 2.5 মিটার s এর ভ্যালু। ওকে, তাহলে আমরা s এর ভ্যালু পেয়ে গেলাম 2.5। আমরা জানি s = ut প্লাস হাফ at স্কয়ার। তো u তো 0, কারণ আদিবেগ হচ্ছে 0। তাহলে আদিবেগ 0 বসালে আমাদের এই টার্মটা থাকবে না, এই টার্মটা বাদ হয়ে যাবে, এই টার্মটা আমাদের 0 হয়ে যাবে। এই টার্মটা 0 হয়ে গেলে আমাদের থাকবে হচ্ছে হাফ অফ at স্কয়ার। কষ্ট করে আমরা a এর ভ্যালু বের করলাম হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওই মানটা বসাই দিলাম। সময় হচ্ছে 1 সেকেন্ড পর, t এর ভ্যালু 1। তো ক্যালকুলেট করলে আমরা 5/2 পেলাম। 5/2 মানে হচ্ছে 2.5 মিটার। এতটুকুর ভ্যালু আসলে কত, এতটুকুর ভ্যালু আসলে হচ্ছে s = 2.5 মিটার, মানে সরণ হচ্ছে আমাদের 2.5 মিটার। এতটুকু আমরা বুঝে গেলাম আশা করি। ওকে, তাহলে এবার একটু দেখো, এবার এখান থেকে আরেকটু ক্যালকুলেশন আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আরেকটু ক্যালকুলেশন একটু দেখো। সেটা হচ্ছে যে আমরা এগুলো একটু মুছে ফেললাম, এগুলো মুছে ফেললে এবার আমরা এখন ওই ডি পয়েন্টের মোট শক্তিটা বের করার চেষ্টা করব, ডি পয়েন্টে। ওকে, তো ডি পয়েন্টের মোট শক্তিটা আমরা একটু বের করার চেষ্টা করব। হ্যাঁ, একটু ফ্রেশ করে এখানে আঁকি, একটু ফ্রেশ করে আমরা এখানে আঁকার চেষ্টা করি। তো এইটা হচ্ছে আমাদের সেই হেলানো তল, একটু মন দিয়ে দেখবা। এটা হচ্ছে আমাদের সেই এটা হচ্ছে আমাদের সেই হেলানো তল। ওয়েট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই হেলানো তল। তো এই হেলানো তলের আমাদের এই অ্যাঙ্গেলটা তো থিটা আমরা বুঝলাম, এই অ্যাঙ্গেলটা তো থিটা আমরা বুঝলাম। তো একটা বস্তু ইনিশিয়ালি ছিল এই জায়গায়, ইনিশিয়ালি m ভরের বস্তু। তো আস্তে আস্তে সে ধরো এই জায়গায় চলে আসলো 1 সেকেন্ড পর। তো 1 সেকেন্ড পর কতটুকু দূরত্ব সে অতিক্রম করলো, s পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো। ওকে, এটা আমরা বুঝলাম। আচ্ছা, তো একটু দেখো, এটা হচ্ছে আমাদের থিটা। একটু দেখো
এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের 30 ডিগ্রি ছিল, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের কোশ্চেনে 30 ডিগ্রি দেওয়া ছিল এই অ্যাঙ্গেল। এবার একটু দেখো, এবার আর এটা আমাদের বি পয়েন্ট আর এটা আমাদের ডি পয়েন্ট, ওকে। তো আমরা ডি পয়েন্ট থেকে একটা আনুভূমিক রেখা ড্র করলাম, এই যে আমাদের সেই আনুভূমিক রেখা ডি পয়েন্ট থেকে। তো ডি পয়েন্ট থেকে যদি আমরা একটা আনুভূমিক রেখা ড্র করি, এই অ্যাঙ্গেল 30 হলে এই অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদের 30 ডিগ্রি, ওকে। এই অ্যাঙ্গেলটাও কিন্তু আমাদের 30 ডিগ্রি, ওকে। বোঝা যাচ্ছে তো না? এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি হলে আমরা বলতে পারি যে অনুরূপ কোণ হিসেবে আমাদের এই অ্যাঙ্গেলটাও হবে 30 ডিগ্রি, অনুরূপ কোণ হিসেবে এটা 30 হলে এটাও 30 হবে। আমরা ধরে নিলাম যে এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে, এখান থেকে এতটুকু দূরত্ব, আমরা একটা পয়েন্টের নাম দিই ই পয়েন্ট। তো বি এর দূরত্বকে আমরা প্রকাশ করলাম হচ্ছে ডি দ্বারা, বি এর দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করলাম, হ্যাঁ। আর এই এস এর ভ্যালু যেটা আমরা পেলাম, এই এস এর ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে ক্যালকুলেশন করলে 2.5 মিটার। এই যে বিডি বরাবর যে দূরত্ব, বিডি বরাবর যে দূরত্ব সেটার ভ্যালু আমরা পাইছিলাম 2.5 মিটার। এটা আমাদের বিডি বরাবর দূরত্ব যার ভ্যালু 2.5 মিটার। আর এই অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি। আর এই বরাবর একটা আনুভূমিক রেখা ড্র করলাম, এটা 30 হলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি হবে। এবার যদি আমি ছোট্ট ত্রিভুজটা নিয়ে কথা বলি, বিডিই, এই ছোট্ট ত্রিভুজটা নিয়ে যদি আমি কথা বলি, মানে এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজটা নিয়ে কথা বললে আমি যদি 30 ডিগ্রি কনসিডার করি, এটা আমি মুছে দিই, হ্যাঁ। আমি যদি এই 30 ডিগ্রিটা কনসিডার করি, তবে এখানেও কিন্তু আমি সাইনের ফর্মুলা ইউজ করতে পারবো, সাইন 30 ডিগ্রি, সাগরে লবণ অতি বা লম্ব বাই অতিভুজ। তো এটা যদি 30 ডিগ্রি হয়, লম্ব কোণটা হবে আমাদের ডি। তাহলে এবার খেয়াল করো, sin 30 ডিভাইড বাই sin 30 সমান d, লম্ব ডিভাইড বাই অতিভুজ, সাগরে লবণ অতি বা কোণের বিপরীত বাহু লম্ব বাই অতিভুজ। অতিভুজটা হচ্ছে আমাদের BD বা 2.5। এখান থেকে আমরা d সমান লিখতে পারবো 2.5 ইনটু sin 30 ডিগ্রি, 2.5 ইনটু sin 30 ডিগ্রি। তো এখান থেকে আমরা যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা একটু বলো তো কষ্ট করে, সেই ভ্যালুটা আমরা কত পাবো একটু বলো তো। 2.5 sin 30 ডিগ্রি এর ভ্যালুটা আমরা কত পাবো, d সমান, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দাও যে আমরা এই d এর ভ্যালুটা কত পাবো। হ্যাঁ, 2.5 sin 30 ডিগ্রি আমরা এই ভ্যালুটা পাবো হচ্ছে 1.25। তো আমরা এই ভ্যালুটা পাবো হচ্ছে 1.25, এই d এর ভ্যালু পাবো হচ্ছে 1.25। তো 1.25 মিটার আমরা বুঝলাম d এর ভ্যালু। তো আমরা এই d জেনে গেলাম, হ্যাঁ, be, ওকে, d জেনে গেলাম। d মানে আসলে কি বলতো, be বরাবর দূরত্ব, মানে মোটামুটি এই বরাবর দূরত্ব। এখন যদি আমি এখানে একটু আঁকি, দেখো একটু মন দিয়ে, মোটামুটি এই বরাবর দূরত্ব, ওয়েট, এটা হচ্ছে আমাদের BE পয়েন্ট, এটা আমাদের E পয়েন্ট, হ্যাঁ, এটা আমি এখানে আঁকলাম, হ্যাঁ। আচ্ছা, তো আমরা D বের করলাম বা BE বের করলাম, হ্যাঁ। BE বের করলাম হচ্ছে 1.25 মিটার, বের করলাম হচ্ছে 1.25 মিটার। তাহলে একটু দেখো একটু মন দিয়ে, সেটা হচ্ছে আমাদের B থেকে C দূরত্ব, B থেকে C দূরত্ব আমাদের ছিল হচ্ছে 10 মিটার। B থেকে C দূরত্ব আমাদের বের করছিলাম আমরা 10 মিটার। B থেকে E দূরত্ব আমরা বের করলাম 1.25 মিটার। B থেকে E দূরত্ব 1.25 মিটার। এখান থেকে এতটুকু দূরত্ব 1.25 মিটার, ওকে। তাহলে একটু কষ্ট করলে তোমরা বুঝতেই পারবা যে আমাদের E থেকে C দূরত্বটা আসলে কত। E থেকে C দূরত্বটা আসলে কত বলো তো? E থেকে C দূরত্ব আমি লিখতে পারবো EC সমান আমি লিখতে পারবো পুরাটা 10 মাইনাস 1.25। এখান থেকে আমরা 10 মাইনাস 1.25 করলে আমরা যে মানটা পাবো, অ্যানসার মাইনাস 10 করলে আমরা পাবো 8.75। 8.75। তাহলে আমাদের EC এর দৈর্ঘ্যটা হবে 8.75। EC এর দৈর্ঘ্যটা আমি লিখে দেই 8.75, EC 8.75 মিটার। 8.75 মিটার হচ্ছে আমাদের কার ভ্যালু, EC এর ভ্যালু। তো আমাদের EC এর ভ্যালু আমরা বের করে ফেললাম, হ্যাঁ। তো এবার একটু দেখো একটু মন দিয়ে, আমরা এখন D বিন্দু নিয়ে অ্যানালাইসিস করতে চাই। আমরা এখন D বিন্দু নিয়ে অ্যানালাইসিস করতে চাই, D বিন্দু, হ্যাঁ। তো ধরে নিলাম
ডি বিন্দুতে যে বেগ, বস্তুর বেগটাকে আমি ধরলাম হচ্ছে ভিডি, ডি বিন্দুর বেগটাকে আমি ধরলাম হচ্ছে ভিডি, ডি বিন্দুতে মানে বস্তুতে ডি বিন্দু থেকে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে তো, রাইট? তো ডি বিন্দুতে বস্তুর বেগকে আমি ধরলাম হচ্ছে ভি অফ ডি, হ্যাঁ, ডি পয়েন্টে যে বেগ, কারণ ডি পয়েন্টে স্পিড থাকবে কিন্তু বা বেগ থাকবে। তো আমরা এখন ডি বিন্দু নিয়ে ক্যালকুলেশন করতে চাই, ডি বিন্দু নিয়ে। তো এবার একটু খেয়াল করো, আমরা ডি বিন্দুর বেগকে ভিডি ধরলাম, আমরা ফর্মুলা জানি v u at, আমরা ফর্মুলা জানি v u at। তাহলে এখান থেকে একটু দেখো vd আমরা বের করতে চাই, তাহলে vd হবে u, u মানে কত বলো তো? u মানে হচ্ছে আমাদের u0, তাহলে 0 প্লাস এর ভ্যালু আমরা বের করছিলাম, এর ভ্যালু হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার পাইছিলাম, ইনটু কত সময় b থেকে d তে আসতে কতটুকু সময় লাগছে, কোশ্চেনে বলা আছে 1 সেকেন্ড। তো এখান থেকে আমরা vd এর ভ্যালু আসলে পেয়ে গেলাম কত বলো তো? 5 মিটার পার সেকেন্ড vd। তাহলে vd আমি পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা কিন্তু ekd বের করতে পারবো, ekd বা d বিন্দুতে গতিশক্তি। তো d বিন্দুতে গতিশক্তি হবে হাফ অফ m v স্কয়ার বা হাফ অফ m ইনটু vd স্কয়ার। তাহলে এখান থেকে ekd আমি লিখতে পারবো বা d বিন্দুতে গতিশক্তি আমি লিখতে পারবো হাফ ইনটু m এর ভ্যালু কত কেজি, m এর ভ্যালু হচ্ছে 3 কেজি, ইনটু vd কত বলো তো? vd হচ্ছে 5 এর স্কয়ার। তো এখান থেকে আমরা ekd এর একটা ভ্যালু আমরা পাবো, তোমরা কমেন্টে জানাই দাও যে ekd এর ভ্যালুটা কত আসতেছে। ওকে, তো আমি বাকি ক্যালকুলেশনটা করতে থাকি, কমেন্টে জানাই দাও যে ekd এর ভ্যালুটা কত আসতেছে। তাহলে এটা দেখো একটু মন দিয়ে, সেটা হচ্ছে এবার আমরা ডি বিন্দুতে কি বের করলাম, ডি বিন্দুতে গতিশক্তি আমরা মান বের করতে পারবো, হ্যাঁ। তো আমরা আমাদের দরকার ডি বিন্দুতে আমরা যান্ত্রিক শক্তি বের করতে চাই। তো যান্ত্রিক শক্তি মানে কি? কোন স্পেসিফিক পয়েন্টে যান্ত্রিক শক্তি মানে ওই পয়েন্টে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল। তো গতিশক্তি আমরা বের করলাম, এবার আমরা বিভব শক্তি বের করব। তাই এই ডি পয়েন্টের বিভব শক্তিকে আমি ধরলাম হচ্ছে ইপিডি। তো যে কোনো বিন্দুর বিভব শক্তির ফর্মুলা হচ্ছে mg ইনটু উচ্চতা বা হাইট। তো mg ইনটু উচ্চতা বা হাইট, ওকে। তাহলে ইপিডি আমি পাবো হচ্ছে m, বস্তুর ভর কত? 3 কেজি, আর g হচ্ছে আমাদের 10, আর হাইট মানে ডি বিন্দুর হাইট, ওকে। তো ডি বিন্দুর হাইট মানে ডি বিন্দুটা ভূমি থেকে কতটুকু উপরে, তো ডি বিন্দুটা কিন্তু ভূমি থেকে এতটুকু পরিমাণ উপরে। তো এতটুকুর ভ্যালু যা আমাদের, এতটুকুর ভ্যালু কি হুবহু তা না? একটু মন দিয়ে দেখো, ডি বিন্দুটা আসলে ভূমি থেকে কতটুকু উপরে, এটা আমাদের ডি পয়েন্ট। তো ডি পয়েন্ট কিন্তু ভূমি থেকে এতটুকু উপরে, হ্যাঁ। তাহলে এই পয়েন্টটা বা এতটুকু দূরত্ব যা, দেখলেই বুঝতে পারতেছো এতটুকু দূরত্ব হুবহু তা মানে 8.75। তো আমরা উচ্চতা বা hd এর ভ্যালু কত? 8.75। মন দিয়ে দেখো, আমরা ডি পয়েন্টের বিভব শক্তি বের করতে চাই। তো ডি পয়েন্টের বিভব শক্তি হবে ভর বা m g ইনটু ডি পয়েন্টের উচ্চতা। তো ডি পয়েন্টের উচ্চতা বা হাইট কোনটা আমাদের? ডি পয়েন্টের উচ্চতা বা হাইটকে আমরা hd দ্বারা প্রকাশ করলাম, বা ডি পয়েন্টের উচ্চতা এই যে hd, ডি পয়েন্টটা ভূমি থেকে কত উপরে, তো এইটার ভ্যালু যা, এটার ভ্যালু হুবহু তা। তো ওটা আমি বসাই দিলাম 8.75। তো তোমরা এটাও জানাই দাও যে EPD টা আমাদের কত আসে, EPD টা। তো আমি একটু চেক করতে থাকি, তোমরা কি বললা? EPD হচ্ছে 262.5। ওকে, হ্যাঁ EPD তোমরা একদম সঠিক উত্তর দিয়েছো। SA যারা আলিসা জুরাইনা মিম প্রত্যেকই সঠিক উত্তর দিয়েছো। প্রথম থেকে আমি দেখি, ফয়সাল আহমেদ, হ্যাঁ। তারপরে হচ্ছে ফারজানা প্রেমা, আফিয়া হুমায়রা, ওমর হামজা, আব্দুল্লাহ আল মামুন। ওকে, আব্দুল্লাহ মামুন কি করছে? আমি তুমি কি, তোমার মেসেজটা আমি বুঝতে পারি নাই, কি হচ্ছে লেখা, তুমি কি বুঝতে পারো না এমন কিছু? যাই হোক, তাহলে EPD, এখান থেকে আমরা EPD এর ভ্যালু পাচ্ছি 262.5 জুল, 262.5 জুল। আর EKD এর ভ্যালু আমরা, EKD এর ভ্যালু আমরা G কে তোমরা 10 বসাইছো কিনা জানি না, G কে EKD এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 37.5 জুল, হ্যাঁ। এটা ক্যালকুলেট করলে একটু আমি বলে দিই, 262.5 আর এটার ভ্যালু তুমি পাবা 37.5, হ্যাঁ।
ইকেডি এর ভ্যালু পাবা হচ্ছে 37.5 ইকেডি। তাহলে আমি যদি টোটাল এনার্জি অফ ডি পয়েন্ট বা ডি পয়েন্টের মোট শক্তি বের করতে চাই, তাকে আমরা ইটিডি দিয়ে প্রকাশ করলাম। তো ইটিডি হবে ইকেডি প্লাস ইপিডি, ইকেডি প্লাস ইপিডি। তাহলে এখান থেকে মানগুলো বসাই দিবা, ইপিডি এর মান বসাবা, ইকেডি এর মান বসাবা, পাবা কত বলো তো 300 জুল। এর মানে কি জানো? এর মানে বি পয়েন্টেও আমরা মোট শক্তি পেয়ে গেছিলাম 300 জুল, আবার ডি পয়েন্টেও আমরা মোট শক্তি পেয়ে গিয়েছিলাম, পাইছি এখন কত বলো তো 300 জুল। অর্থাৎ শক্তি কি বলতো সংরক্ষণশীল। ওকে আচ্ছা রিহান আজিম, হ্যাঁ হ্যাঁ তুমিও বলেছিলে, আমি তোমার মেসেজটা পড়তে পারি নাই। ম্যাথটা অনেক ইজি, হ্যাঁ এটা বোর্ড পরীক্ষার প্রশ্ন, একটা আমাদের বোর্ড পরীক্ষায় এসেছিল সেরকম একটা প্রশ্ন। আর তারপরে হচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ, অনেকেই এখানে আসো। ওকে আচ্ছা হ্যাঁ অর্ণব সঠিক উত্তর দিয়েছো, মেহরাব স্ট্রেঞ্জার সঠিক উত্তর দিয়েছো, শুধু ইয়াসমিন সুধা ইয়াসমিনও সঠিক উত্তর দিয়েছো। ওকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ। সাজিদ শাওন তোমার উত্তরটাও সঠিক হয়েছে, সবাইকে রেসপন্স করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ওকে তো আমরা আরেক এই প্রথম বলেছিলাম, আচ্ছা 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 হ্যাঁ তুমি ফার্স্টেই বলেছিলে। হ্যাঁ তো এখানে একটু মনে রাখবা এই প্রসেসে অঙ্ক সেই অঙ্কগুলোই করবা যেই অঙ্কগুলোতে আসলে কি থাকবে না বলতো কোনো প্রকার ঘর্ষণ বল থাকবে না। তখন কিন্তু আমরা সহজেই বলতে পারবো যে এই বি পয়েন্টের মোট শক্তি যা, ডি পয়েন্টের মোট শক্তি কিন্তু হুবহু তা। ওকে তো এভাবে করে তুমি ক্যালকুলেশন করে বের করতে পারবা। ওকে আচ্ছা আবার একটু দেখো এখান থেকে আমরা যে সরণ v = u + at এখান থেকে a বের করলাম, সবই আমরা বের করা আশা করি বুঝছি। হ্যাঁ এখান থেকে আর কোনো কনফিউশন থাকার কথা না। ওকে তারপরও তোমরা একটু কমেন্টে জানাবা। ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আচ্ছা তো আমাদের আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাক, আমাদের আজকের ক্লাসটা। তো একটু বলি আজকের ক্লাসে আমরা কি কি পড়লাম। আজকের ক্লাসে আমরা প্রথমে হেলানো তলে হচ্ছে একটু বলি, লাস্টে সামারি একটু করি যে আজকের ক্লাসে কি কি পড়লাম। আমরা প্রথমে হেলানো তল যেটা কিনা ঘর্ষণহীন, তো ঘর্ষণহীন হেলানো তলে আমরা বস্তু কিভাবে পতিত হয় বা বস্তু যেই ত্বরণে আসলে নিম্নগামী ভাবে যে কার্যকরী ত্বরণ কাজ করে সেটা আমরা বের করলাম। সেকেন্ডে আমরা কি পড়লাম, সেকেন্ডে আমরা ওই হেলানো তলে যদি ঘর্ষণ যুক্ত থাকে, ঘর্ষণযুক্ত হেলানো তলে আমরা বস্তুর বলের বিশ্লেষণ দেখলাম, তারপর হচ্ছে তার ত্বরণটা কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করলাম। তো এই সেকেন্ড টপিকটা পড়তে গিয়ে আমরা অভিলম্ব প্রতিক্রিয়া এবং ঘর্ষণ বল সম্পর্কে একটু ধারণা নিলাম, অতঃপর আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করার চেষ্টা করলাম। ওকে আচ্ছা এবং এই ম্যাথ প্রবলেমটা হচ্ছে আমাদের এমন ম্যাথ প্রবলেম যেখানে কি নাই বলতো কোনো প্রকার ঘর্ষণ বল নাই। ওকে তো যাই হোক আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে। তো যদি তোমাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ফ্রেন্ডসদের কাছে বন্ধুদের কাছে শেয়ার করবা, নিজেরাও দেখবা, অবশ্যই রেগুলার চর্চা করবা। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।